আমরা সব শুরুতেই তার কাছে সেই ঘটনাতে যাব, এবং এটা আলিফ, ওয়েলকাম টু ভূত এফএম। থ্যাংক ইউ। ওকে, সো আলিফ, আমরা যে ঘটনাটা শুনবো এই ঘটনাটা তো বেসিক্যালি আপনি রিসেন্টলি শুনেছেন বোধহয়। জি রাসেল ভাই, গত সপ্তাহে আর কি ঘটনাটা কালেক্ট করি। আচ্ছা, এবং আবারও বলি, আমার একজন রোগী ঘটনাটি শেয়ার করে আমার সাথে শেয়ার করে ঘটনাটি। আমরা চলে যাই ঘটনা। তারই ঘটনা অ্যাকচুয়ালি, ওইটা ঘটনাটি ঘটে 1999 সালে রাসেল ভাই। তখন গ্রাম থেকে এসছে আর কি, বলতে গেলে মফস্বল থেকে এসছে, সাতক্ষীরা জেলা থেকে এসছে। আমি যা ঘটনা বলছি তার নাম হচ্ছে আফসানা কাজী। তিনিও আজ ঘটনাটি শুনছেন। তো 1999 সালে ঢাকায় যখন আসে, ঢাকা ইউনিভার্সিটিতে একটি ডিপার্টমেন্টে তিনি চান্স পান, সঙ্গতার কারণে তো প্রকাশ করছি না। তো সেই ডিপার্টমেন্টে চান্স পাওয়ার পরে তো বাসা থেকে প্রেশার আসে যে তাকে থাকতে হবে তার চাচার বাসায়, কারণ বলছে যে না, হোস্টেলে থাকলে তেমন পড়াশোনা হয় না। আমি জানি না ঘটনা সত্যি কি মিথ্যা। তো বলছে যে তুমি তোমার চাচার বাসায় থাকবা। তো ঠিক আছে, ঘটার আগে সে তার চাচার বাসায় চলে যায়। তো নাজিরাবাদে সে চাচার বাসা। তো চাচার বাসায় যাওয়ার পরে ওই বাড়ির চারতলা, যেটা পুরো চারতলা না আর কি, অর্ধেক ছাদ অর্ধেক রুম। তো চাচা তাকে ওই রুমে জায়গা করে দেয় আর কি। তো সেই রুমটি একটি রুম আর একটি ওয়াশরুম আর একটি রান্নাঘরের মতো আছে, কিন্তু সেখানে কোনো ধরনের গ্যাসের কানেকশন নাই আর কি। তো সে যখন বাসায় ওঠার পর নর্মালি ভালো কন্ডিশনে ছিল। 6 মাস পর হঠাৎ করে চাচা একটা মেয়েকে নিয়ে আসে। তো বলে যে এই মেয়েটি তোর সাথে থাকবে, তোর চাচির দুঃসম্পর্কের আত্মীয়। তো তার মধ্যে জিনিসটা এরকম ভাবে সঞ্চার হয়েছে যে আমি আসলে তো একা থাকি, একজন লোক পেলে আমার আসলে সময় কেটে যাবে, আমি মাঝে মধ্যে একা ঘুমাই, একা থাকি, আমার একাকিত্ব কেটে যাবে, আমি ওর সাথে গল্প করতে পারবো। এবং ঠিক তাই, অলমোস্ট বান্ধবী সুলভ আচরণ, তুই তাই সম্পর্ক। ঠিক 1 মাস পর রাসেল ভাই, তখন প্রচন্ড বৃষ্টি। অ্যাকচুয়ালি বৃষ্টিটা টানা 3-4 দিন ধরে চলছিল। আচ্ছা। তো ওই বৃষ্টিটা ওই দিন রাত 8টার দিকে, তো যে মেয়েটির সাথে ছিল তার নাম মিতুল। তো বলে যে আমি ভিজতে যাই, চল ভিজি। অলমোস্ট অনেকক্ষণ জোরাজুরি করবার পর তিনি এক প্রকার চটে যান, যা তুই যা, আমি যাবো না। সেই গিয়ে বৃষ্টিতে ভিজতে নেমে পড়ে মেয়েটি। আচ্ছা। এবং হাত পা মানে ছড়িয়ে বৃষ্টিতে ভিজে সে আধা ঘন্টা পরে রুমে চলে আসে। আসার পরে সে ওয়াশরুমে ঢুকে যায়। এই আসলে আমি আপনাকে একটু আগে যেটা বললাম যে আসলে এরকম ঘটনা ঘটতে পারে, আমার জানা নেই, আপনার জানা আছে কিনা আমি জানি না। এবং সবাই যদি এরকম ঘটনা, আমি ঘটনাটা অফেয়ারও শুনেছি, আমি শুনে কিন্তু মানে আতঙ্কিত, আমি একসাথে মানে আমার আজব লেগেছে ঘটনাটা। মানে ওনার ভাষায় যে কেউ যদি এই জিনিসটা প্রত্যক্ষ করে তাহলে অ্যাটলিস্ট 6 থেকে 7 মাসের জন্য সে ডিপ্রেশনে চলে যাবে। একদম একদম। তিনি দেখলেন যে মেয়েটি বাসায় রুমে ঢুকে ওয়াশরুমে চলে গেলেন। 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা মেয়েটি বের হচ্ছে না ওয়াশরুম থেকে। তো এই রুম দরজা অনেকবার ধাক্কাধাক্কি করলো। রাত তখন 2টা-3টা বাজে, এবং অনেকবার ধাক্কা দেওয়ার পরও আসলে দরজাকে খুলছে না। তো তার মোটামুটি চিন্তার বিষয় কি, তার মাথায় একটুলি নষ্ট হয়ে গেছে, মেয়েটির কি হলো, ভিতরে কোনো অঘটন ঘটলো কিনা, কোনো শব্দও তো পাচ্ছি না। সে নিচে যায় এবং তার চাচাকে উপরে নিয়ে আসে। তো নিয়ে আসবার পর চাচাও দরজা ভাঙতে পারছে না, আসলে দরজাটা অনেক শক্ত ছিল। তো দরজা 3-4 জন মিলে নেওয়ার পর ভাঙার পরে দেখে বাথরুমে আসলে মেয়েটি নাই। আচ্ছা। কিন্তু সবচেয়ে লক্ষ্য করার বিষয় হচ্ছে চোখের সামনে ঢুকলো বাথরুমে, ঢোকার পরে এবং যখন দরজাটা খোলা হলো তখন বাথরুমে কেউ নাই। অদ্ভুত ব্যাপার যে দেখা গেল বাম পাশে ছিল, খোলার বাম পাশে ছিল। দেখো বেসিনের মধ্যে একটি মাথা, এবং সেই মেয়েটির মাথা বেসিনের মধ্যে পড়ে আছে, শরীর নাই, কিছু নাই, এবং আসলে কোনো চিহ্ন নাই যে এখান থেকে আসলে বাকি পোর্শনটা কোথায় যাবে। রাইট, সেটাই। তো চাচা মোটামুটি ভয় পেয়ে যায়। শুধু চাচা না, অ্যাকচুয়ালি আশেপাশের লোকজনেরও কোয়েশ্চেন যে ঘটনাটা কিভাবে ঘটলো। এবং যদি কেউ বলে যে না আমি বাথরুমে মাথা পেয়েছি, এটা কেউ বিশ্বাস করবার মানে বিশ্বাস কেউ করবে না, বডি কোথায় গেল, রাইট, তাহলে তোমরা কিছু করেছো, এরকম কিছু একটা করতে করতে পুলিশি কেস হয়ে যায় আসলে। এবং পুলিশি কেসটা তো মনে হয় বাড়িওয়ালা নিজেই করেন, এবং কেউ ক্লেম করে তাহলে আমাদের উপর পুরো দোষটা চলে আসবে, আর আমরা এটা লুকাতে পারবো না। আপনার বাসায় যদি এরকম হয়, আপনি মানে কখনোই আপনি চাবেন যে সেফ থাকতে, কারণ ঘটনাটা তারা জড়িত না। তো পুলিশ তারা কিছু বিশ্বাস করবে না, সে যতটুকু স্পেসিমেন পায় টুক নিয়ে চলে যায়। আসলে কোনো ধরনের চিহ্ন আসলে বডির মধ্যে পায়নি যে কেউ কিছু করতে পারে, তাই তাদেরকে ওই দিন জেরা করবার পর ছেড়ে দেওয়া হয়। মানে একটা মাথা দেখে আর কি, মাথা দেখে কিছু অনুমান করা যাচ্ছে না, এবং মাথাটা তারা রেখে দেন
এবং পুলিশি কেসটা সেটা চলতে থাকে। সবার মধ্যে কেসটা চলছে, পুলিশের মধ্যে কেসটা চলছে, চাচার মধ্যে ঘটনা চলছে, কিন্তু মেয়েটি যে ছিল সে প্রত্যক্ষ করেছে, তার সাথে 2-3 মাস সেই মেয়েটা ছিল। কোথায়? সেই মেয়েটি নাই। এবং আফসানা কাজীর যার কথা বলছি, তার কি অবস্থা? তার পাশেই তো থাকতো। একদম একদম। তার তো অবস্থা actually, একদিকে যেমন হচ্ছে আইনি জটিলতা শুরু হয়ে গেছে, ঠিক একইভাবে তার কাছে ব্যাপারটা সে তো জিনিসটা অন্তত জানে যে চলে আসে, এবং সে মনে হয় কি আমি কি কোনোভাবে আসলে এটার সাথে জড়িত, বা আমি কি সেটাই। কিছু করেছি নাকি, তার কথা তার সে কিছু করতে পারে বা কিছু। যাই হোক, 7 মাস চলে যায়, কিন্তু ডিপ্রেশনের রেশ কাটে না। তার সে ডিপ্রেশনেই পড়ে থাকে, কারণ অন্য লোকদেরকে সে যদি ঘটনাটি বুঝিয়ে বলে আসলে কেউ বিশ্বাস করবে না। স্বাভাবিক, খুবই তখন রোজা রাসেল ভাই, নবম রোজা ইস্টার্ন প্লাজা গেছে শপিং করতে, আমাদের হাতিরপুলে ইস্টার্ন প্লাজা। ইস্টার্ন প্লাজার নিচে ইফতার করতে যাবে, তখন মাত্র ইফতারি প্লেটটা হাতে এসে পৌঁছেছে, এমন সময় দেখি আমাদের পিছনে, ইস্টার্ন প্লাজার পেছনে কিন্তু সিঁড়ি, তো পিছন সিঁড়িতে একজন মেয়ে নামছে, এবং সে যখন ঘাড় ঘুরিয়ে দেখতে পায় ওই হুবহু সেই মেয়েটি, যে মেয়েটি তার সাথে ছিল, সে ইফতার রেখেই দৌড় দেয় তার পেছনে, এবং এক প্রকার তার কাছে মনে হয় মেয়েটি মনে হয় আমাকে দেখেই পালাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। সে একটা সময় মেয়েটাকে হারিয়ে ফেলে। বাসায় আসে, বাসায় এসে চাচাকে ঘটনাটা খুলে বলে, এবং চাচা জিনিসটাকে আর নর্মালি নেয় না, সে আবারও পুলিশকে বিষয়টি জানায়। পুলিশও সার্চ করতে থাকে, কিন্তু পুলিশের কাছে কিন্তু সেই মাথাটা এখনো আছে রাসেল ভাই। এরপর থেকে তিনি খুব ভয় পেয়ে যান যে না, আমি এই জিনিসটা কন্টিনিউ করতে পারবো না, আমার সাথে কেউকে রাখো, আমি একা থাকতে পারবো না রুমে। ঠিক 7 দিন পর, তখন 16তম রোজা, সেহরির জন্য প্রচন্ড জোরে দরজা ধাক্কাধাক্কি চলছে। সে মনে করে যে সেহরির সময়টা মনে শেষ হয়ে গেল, চাচি তো রাগ হয়ে যাবে। উঠে দেখি যে মাত্র 3টা বাজে। দরজা খুলে দেখে কেউ নাই। হঠাৎ করে মাথা ঘুরাতে চোখ পড়ে বাড়ির ঠিক কর্নারে, ওই পাশেই তো ছাদ, কর্নারে একটি বাচ্চা মেয়ে দাঁড়ানো, এবং সেই বাচ্চাটি হচ্ছে দোতলার বাড়ি, মানে ভাড়াটিয়ার বাচ্চা, কথাটা 9 বছরের ছিল। সে কাছে যায়, কাছে যেতেই দেখে বাচ্চাটার সাইজ আস্তে আস্তে বড় হচ্ছে। আচ্ছা। আরো কাছে যায়, যাওয়ার পর দেখে এটা সেই মেয়েটি, যে মেয়েটি তার সাথে ছিল দ্বিতীয়বারের মতো। এবং সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হচ্ছে মেয়েটির মাথা ঠিক একইভাবে, মাথাটি আলাদা ছিল, দ্বিখণ্ডিত ছিল, অলমোস্ট লাইক মাথাটি ঝুলছে আর বডিটা দেয়ালের মানে রেলিং, সে অজ্ঞান হয়ে যায়। এবং যথারীতি চাচি তাকে সেরির জন্য ডাকতে আসে চাচির ভাষায়। তো চাচি বলে যে আমি তো ওকে এরকম অবস্থায় পেয়েছি। চাচিও আমার ক্লিনিকে আসে রাসেল ভাই, সত্যি কথা। না, উনি ওনার সাথী। আচ্ছা। তো উনি বলে যে আমি ওকে পর অবস্থায় দেখি। তো যখন ঘরে নিয়ে নর্মাল করেন এবং জানা যায় ঘটনাটি, তখন থেকে তাকে আর ওই রুমে রাখা হয় নাই। কিন্তু রাসেল ভাই ফিনান্সিয়াল কন্ডিশনের কারণে তার চাচা ওই রুমটি আবার ভাড়া দিয়ে দেন, সাবলেট দিয়ে, মানে টুলেট দিয়ে ভাড়া দিয়ে দেন। আচ্ছা। কথা হচ্ছে এত কিছু ঘটার পর ওই রুমটি কেন ভাড়া দিচ্ছে, এই জিনিসটা তাদের মাথায় আসে না। ওই রুমেই কি সমস্যা, এই জিনিসটা তারা কোনো মানে বের করার চেষ্টা করেননি। আচ্ছা। তো ভাড়া দেন একজন স্বামী স্ত্রীকে, ছোট ফ্যামিলি, স্বামী স্ত্রী দুজনকে ভাড়া দেন। তো প্রায় সময় রাসেল ভাই খুব ঝগড়া জাতীয় সাউন্ড আসতো উপর থেকে। তো তাদের মনে হতো যে স্বামী স্ত্রীর মধ্যে কোন ধরনের ঝগড়া হচ্ছে, বা মনে হচ্ছে এরকম অবস্থা যে ওই রুমটা কেউ ভেঙে ফেলবে, চুরমার করবে, এত লাফালাফি হচ্ছে। তো একদিন হঠাৎ করে বিকালবেলা ওই যে ফ্ল্যাটে হাজবেন্ড ওয়াইফ থাকতো, তারা বলতো যে খালাম্মা আপনাদেরকে একটা কমপ্লেন দিতে আসছি, আমরা বাসাটা থাকবো না। তখন আমি কিন্তু রাসেল ভাই বলছি, তত কিন্তু পুলিশ কেস চলছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আমি বাসা থাকবো না, এই বাসায় থাকা সম্ভব না, কারণ আমরা দুজন যখন থাকি প্রায় সময় রাত্রেবেলা আমাদের দরজাটা খুব জোরে জোরে নক করা হয়, দরজাটা ভেঙে ফেলবে। দরজাটা খুলি এবং খুলে দেখি কোনায় একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। আমার হাজবেন্ড প্রায় 2-3 দিন ওই কোনায় বাচ্চাটাকে খালি সেভ করতে যেয়ে দেখে বাচ্চাটা ওখানে নাই। এভাবে থাকা সম্ভব না। সেটাই। তো তারা বাসাটা ছেড়ে দেয়। এরই মধ্যে একদিন রাসেল ভাই, ওনারা কি এমনি বাচ্চাটার কোনো বর্ণনা দিয়েছিল, চেহারার বর্ণনা? যেটা বর্ণনা হচ্ছে কোনার একটি বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা। তাদের বর্ণনা কি রাসেল ভাই, এগুলি বর্ণনা করা যায় না। তারা দেখে যে মানে দেখেছে একটা মানুষ, এটা দেখার পর তাদের মধ্যে অবস্থা খুবই খারাপ হয়ে যায়। কাকে শেয়ার করবে, কার কাছে শেয়ার করবে? তো আলটিমেটলি যেটা হয় যে এর কিছুদিন পর যেটা হয় যে মেয়েটি যার কথা বলছিলাম আফসানা কাদির, তিনি ছাদের মধ্যে বিকালবেলা দাঁড়িয়ে আছেন, নর্মাল অ্যাজ ইউজুয়াল দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে একটা মানুষ তার কাঁধে হাত রাখলো। হাত রাখার পর সে খুব চমকে গেল, মনে হয়েছিল যে ওই চাচি বা কেউ হতে পারে।
হাত রাখার পরে যখন মাথা ঘুরিয়ে দেখে যে সেই দ্বিখণ্ডিত বডি, মাথা আলাদা অবস্থা, এবং আপনার সারা শরীর, মাথা থেকে শরীর থেকে মাথাটি আলাদা, এবং জাস্ট মুহূর্তের মধ্যে তাকে জাস্ট একটা ধাক্কা দিল, সে পড়ে গেল নিচে, 3.5 তলা ছাদের থেকে সে পড়ে গেল। এবং আমি আপনাদের শুরু থেকে বললে হয়তো জিনিসটা মজা চলে যেত, এখন আমার ক্লিনিকে তিনি আসেন, সেটাই খুঁড়িয়ে আসেন, এবং তার ডান হাঁটুটির একদম মানে প্লেট যেটা সেটা ভেঙে যায়। এবং এটাও বলেন যে তিনি যে এই যে কতবার তাকে কোর্টে যেতে হয়েছে, প্রায় 10 বার তিনি কোর্টে হাজিরা দিয়েছেন, তার মানে এটা এখনো চলছে, তখনও বিদ্যমান ছিল। এটি প্রায় 2004 পর্যন্ত চলে। তো কোর্টে 10 বার হাজিরা দেওয়ার পরে আসলে জিনিসটা কোনো সুরাহা না হওয়ার পরে পুলিশ যখন কেসটি ক্লোজ করে দেবে, ঠিক তখনই একটা অপশন পায় আর কি, একটা সূত্র পায়, এবং দেখে যে কুড়িগ্রামে সেই মেয়েটি 10 বছর আগে 1989 সালের জানুয়ারি মাসে মারা যান। ভাবা যায় এটা। এবং মারা যাওয়ার কোনো আলাদা করে কোনো কিছু বের করা যায়নি যে আসলে মারা যাওয়ার সময় কি মাথা আলাদা ছিল বা কিছু, তাহলে মাথাটি কেন বেসিনে দেখা হলো, এরকম কিছু ঘটতে পারে। তো এটা জানার দরকার নেই রাসেল ভাই, আমি জানি না, আমিও জানতে চাইনি, আমি নিজেই ভয় পেয়ে গেছি, জাস্ট ভাবলাম যে না, এটা ভূত এফএম এসে শেয়ার করা দরকার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে মানে আপনি অনেক ব্যস্ত থাকেন, আপনার অনেক ব্যস্ততার মাঝখানেও আপনি যে আমাদেরকে ভালোবেসে আমাদের এখানে এসেছেন, এই জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। সবাই আসলে অনেক শুনতে চায় আপনার ঘটনা। সো কেমন লাগলো সেটা আমাদেরকে অবশ্যই SMS করে জানাতে পারেন। আমি দেখতে পাচ্ছি যে আলামিন আমাকে লিখেছেন যে হ্যাঁ, আমি সবকিছুই বেশ মানে প্রশংসাই করছেন, আলিফ আসলে একদম প্রশংসার বন্যা বোঝায়, তাই হচ্ছে অরণ্যাও। আমি আলাদাভাবে কারো নাম বলছি, মানে নাম বলছি, পড়ছি না SMS। খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন। তন্নি সিলেট থেকে আমাদের সাথে আছেন এবং তিনি বলছেন যে ভূত এফএম অনেক ভালো লাগে। আনুষ্কা আমাদের সাথে রয়েছেন উত্তরা থেকে, এবং এছাড়াও রয়েছেন জ্যাকলিন নাটোর থেকে। ডিজে সিয়াম আমাদের সাথে রয়েছেন আগারগা থেকে। এছাড়াও পুনম রয়েছেন, সাদিয়া রয়েছেন মোহাম্মদপুর থেকে, রবিন রয়েছেন সাভার থেকে, অঙ্কিত আমাদের সাথে রয়েছেন। এছাড়াও রয়েছেন আমার সাথে চিটাগাং থেকে সুমু, সিদ্দিক খান আমাদের সাথে রয়েছেন। এছাড়াও রয়েছেন ডিজে সিয়াম, সুমন মোহাম্মদপুর থেকে, ডক্টর আলিফ। আচ্ছা, ডক্টর আলিফের সম্পর্কে তো সব ইসলামিসি ডক্টর আলিফের নামই আসছে। ওকে, সো এমডি রাকিব, রনি আমাদের সাথে রয়েছেন, গোলাম রাব্বি আমাদের সাথে রয়েছেন মিটফোর্ড ঢাকা থেকে, অপু এবং সিথি আমাদের সাথে রয়েছেন ময়মনসিং থেকে। এছাড়াও সিদ্দিক আমাদের সাথে রয়েছেন। আরো অনেকেই আছেন। ফেসবুকে তো মানে আরো বেশি প্রশংসা দেখতে পাচ্ছি, এবং সবাই দেখতে পাচ্ছি যে লিখছেন যে ভালো লাগছে আজকের শোটা। এবং আমাদের এখানে ফেসবুকে অনেকেই, আমি নামগুলো একে একে পড়বো, তবে তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আসলে আজকে অনেক অতিথি এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসছেন, এবং আজকে ভয় পাবেন এরকম অনেকেই শিওর হয়ে আছেন। এখানে দেখতে পাচ্ছি আল ইমরান আমাদের এখানে কমেন্ট করছেন, আব্দুল্লাহ মামুন এছাড়াও কমেন্ট করছেন, স্বপ্নবাজ আতিক হাসান আমাদের এখানে কমেন্ট করছেন, আরো অনেকেই এখানে কমেন্ট করছেন। সো আমি বলে দিচ্ছি আরো একবার আমাদের SMS পাঠানোর নিয়মটি। আমাদের SMS পাঠাতে হলে মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমার সাথে ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhootfm@furti.fm, আর ফেসবুকের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.furti, www.facebook.com/bhootfm.russell। এবং এই দুটো পেজে কিন্তু আপনারা একেবারেই ভাববেন না যে আজকে কমেন্ট করলেন বলে যদি পড়া না হয়ে থাকে তাহলে একদম সেই কমেন্টটা আমি আর দেখলামই না। সারা সপ্তাহ জুড়ে আপনাদের এই কমেন্টগুলো দেখি, আপনাদেরকে রিপ্লাই করি, যারা রিপ্লাই পান তারা সবাই জানেন সেটা। আচ্ছা, আমরা কথা বলবো না, আজকে ঘটনায় বলবো, এবং আরেকটা দারুণ ঘটনা রয়েছে। সে ঘটনা খুব ছোট্ট ঘটনা এবং খুবই অদ্ভুত একটা ঘটনা। সেই ঘটনায় নিয়ে এসছেন আমাদের আরো একজন লিসনার। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং কোথা থেকে এসছেন আরেকবার বলতে হবে প্লিজ। শিমুল, আজিমপুর থেকে এসেছি। ওকে, আপনার ঘটনাটা আমরা শুনি। জি ভাইয়া, এই ঘটনাটা মোটামুটি 2 বছর আগে থেকে শুরু। 2 বছর আগে আমি আমার হ্যান্ড ব্যাগের যে বাইরের দিকে একটা পকেট থাকে, ওখানে একটা 10 টাকার নোট খুঁজে পাই বলতে আসলে অনেকদিন আগে আমার ব্যাগে থেকে টাকা পকেট মার নিয়ে যাওয়াতে আমি ওই ব্যাগটাতে, ওই পকেটটাতে কখনোই কোনো টাকা বা ইভেন কোনো কাগজও রাখতাম না যেগুলো আমার ইম্পর্টেন্ট। সো আমি ওই পকেটটা চেকও করতাম না। তো একদিন আমি ব্যাগ চেঞ্জ করতে যেহেতু সবগুলো পকেট চেক করছিলাম, একটা 10 টাকার নোট খুঁজে পাই, এবং নোটটা ছিল একদমই ফাঙ্গাস পড়া, মনে হচ্ছে যে 2-3 মাস ধরে ওইখানে এমনি পড়ে আছে, কেউ হাতও দেয় নাই। তো আমি ভাবলাম হয়তো আমি মনের ভুলে কখনো রেখেছি, আমি ওটা তুলে নিয়ে আমার মানিব্যাগে রেখে দিয়েছি। তো ভালো, আমার দিন যাচ্ছে, মাস 2 পরে হঠাৎ খেয়াল করলাম এত টাকা আমি খরচ করি, ওই টাকাটাতে আমি কখনো হাত দিইনি।
কেন যে অদ্ভুত ব্যাপার, অথচ মানিব্যাগে সব টাকার সাথে ওটা রাখা, স্পেশাল করেও রাখা নেই। তো আমি আবার গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম। তো আরো মাসখানেক পরে আমি খেয়াল করলাম যে এই টাকাটা বোধহয় আমার জন্য একটু লাকি। আমি অনেক সময় শুনেছিলাম যে এরকম কিছু টাকা থাকে যেগুলো অনেক লাকি থাকে। আমি মানে শোনা ঘটনা যেগুলো, ওগুলো দুই একটা মনে করে ভাবলাম আচ্ছা ঠিক আছে আমি রেখে দিই আলাদা করে, দেখা যাক কি হয়। তো দেখা যাক কি হয় করে আমি ওইটা সবগুলো টাকা থেকে আলাদা করে অন্য একটা পকেটে রেখে দিই। তো রেখে দিই, ভালো, ওইটাও অনেকদিন ধরে আছে। এবং আমি খেয়াল করছি যে আমার যে মানে যেহেতু আমি জব করি, আমার একটা মান্থলি স্যালারি পে করে, তো আমাকে ওই টাকার মধ্যে চলতে হয়। তো অনেক সময় দেখা যেত মাসের শেষে একটু টানাটানি হতো, হয়তো একটু ধার করা লাগতো বা এরকম মানে হতো। তো ওই টাকাটা আসার পর থেকে আমি খেয়াল করছি যে আমার কখনোই কারো কাছ থেকে ধার করা লাগেই নাই, টোটালি লোন করা লাগে নাই। এবং 100 টাকা, মিনিমাম 100 টাকা আমার এক্সট্রা কেমন করে রয়ে যেত মাসের শেষ দিন, যেদিন দেখা যেত হয়তো কোনোদিন আমার 2 টাকাও ছিল, সেটা কখনোই আর হতো না। একদম মিনিমাম 100 টাকা আমার থাকতোই এক্সট্রা, খরচের বাইরেও এক্সট্রা। তো আমার খরচ নিয়ে কখনোই টেনশন করতে হতো না। তো আমার মনে মনে আস্তে আস্তে একটা বিলিভ আসে, মনে হয় কিছু একটা ভালো। এবং আমি এই টাকাটা সম্পর্কে আমি অনেকবার আমার বাবার সাথে শেয়ার করতে চাই। তো আমার যখনই আমি এটা মনে করি তখনই মনে হয় কি যে বলো না, থাকবে না, এরকম একটা কেউ মনে হয় ভিতর থেকে কেউ কিছু বলে, এরকম লাগে। তো আমি এটা কাউকেই বলি না, ইভেন মানে এখনো পর্যন্ত এটা জাস্ট 2 জন মানুষ জানে। তাও ঘটনা শেষ হওয়ার বাবা আজকে এসেছেন, হ্যাঁ আমার বাবা এসেছে আমার সাথে। তো যেটা হয়েছে যে তখন আমি টাকাটা একদম একদম সেভ করে রাখি, আমার আইডি কার্ডের সাথে টাকাটা রেখে দিই সুন্দর করে, যেন কোনোভাবেই ভুলেও খরচ না হয়। কারণ ততদিনে আমার একটা বিলিভ মনে এসে গেছে যে মনে হয় টাকাটা কিছু একটা ভালো আমার জন্য। অনেক সময় মানুষের অনেক কিছু বিশ্বাস থেকে অনেক কিছু হয়। তো আমি রেখে দিই এবং প্রতিদিন আমি দিনে একবার হলো চেক করি টাকাটা ঠিকঠাক মতো আছে কিনা। প্রতিদিন আমি চেক করি। তো লাস্ট মানে যেটা হয়েছে এটা হচ্ছে আমি গত ডিসেম্বরের 25 কি 26 তারিখে আমি রুট এফএম একবার এসেছিলাম। তো তখন আমি লাস্ট ব্যাগ চেক মানে চেঞ্জ করে আসি এখানে, এবং তখনও টাকাটা ছিল আমার সাথে। এবং ওই ব্যাগটা আমি পুরো সপ্তাহটা ইউজ করার পরের সপ্তাহে আমি ব্যাগটা যখন চেঞ্জ করে আরেকটা ব্যাগ নিব, ওই সময় আমি জিনিসগুলো চেঞ্জ করতেছিলাম। ওই দিনও শুক্রবার সকাল 11টার দিকে চেঞ্জ করতে করতে যখন আমি ওই যে বললাম আমি টাকা ব্যাগ খুললি টাকাটা আমি দেখি আছে কিনা ঠিকঠাক মতো, টাকাটা নাই ওখানে। আমি চিন্তা করলাম টাকাটা কোথায় গেল, এটা তো পসিবল না। তারপর আমি রিকল করলাম যে আমি আগের দিন লাস্ট কখন দেখেছি। তো আমার মনে পড়ে সেটা সন্ধ্যা 7টার সময় আমি দেখেছি। এবং ওখানে আমি যেখানে আইডি কার্ডটা রাখি একদম ব্যাগের যে ভিতরের দিকে পকেটটা থাকে, ওখানে একদম যেন হারিয়ে না যায়, পড়ে না যায় এবং সচরাচর হাত দেওয়া না হয়, হ্যাঁ ওখানে রাখি। তো ওখানে আমি আগের দিন সন্ধ্যা 7টার সময় 2500 টাকা রাখি। একটা 1000 টাকার নোট আলাদা, আর একটা 1000 টাকার নোট আর 500 টাকার নোট আলাদা, মানে একটা পারপাসে রেখেছিলাম কিন্তু দুটো আলাদা আলাদা একসাথে। এবং ওই 2টা টাকার মাঝখানে আমি আমার 10 টাকার নোটটাও রাখছি, আমার স্পষ্ট মনে আছে, একদম স্পষ্ট। এবং সেখান থেকে আরো 200 টাকা আমি আমার বাবাকেও দিয়েছিলাম। হ্যাঁ টোটাল 2700 টাকা ছিল। আমার বাবাকে দেওয়ার পরে 2500 টাকা। হ্যাঁ রিকল করছি যে ওখানে আমি লাস্ট টাকাটা দেখছি, এবং আমি যখন ওখানে হাত দিয়েছি আমি টাকা দেখে রেখে তারপর আমি হাত দিয়েছি। তো আমি রেখেছি ব্যাগটা 7টার সময়, সন্ধ্যা 7টার সময় আমার রুমে রেখেছি। সন্ধ্যা 7টা থেকে 11টা পর্যন্ত আমার রুমে কেউ আসে নাই, এবং আমি ব্যাগে হাতও দেইনি, কারণ আমি বাহিরেও যাইনি, কোথাও যাইনি। সন্ধ্যা 7টার পরে জাস্ট রাতে ঘুমাইছি, সকালে উঠে এগুলো করছি, টাকাটা নাই। এখন আমার প্রশ্ন হলো যে যদি কোনো চোর টাকাটা নিত, অবভিয়াসলি 2500 টাকা রেখে 10 টাকা সে নিয়ে চলে যাবে না। হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে আমার রুমে টোটালি কেউ আসে নাই। তৃতীয় কথা হচ্ছে আমার রুমে যদি টাকাটা পড়ার তো পসিবিলিটি নাই যে আমি ব্যাগটা রেখেছি তো রেখেছি, আমি ধরিও নাই। আর ধরি যে পড়ে গেছে রুমে, তো রুমেই তো পড়বে, বাহিরে তো যাবে না। তাহলে রুম আমি তন্ন যেখানে থাকবে না আমি সেখানেও খুঁজেছি, কোথাও নাই টাকাটা, কোথাও নাই। মানে যেন অদৃশ্য হয়ে গেল হঠাৎ, মানে অদ্ভুত কথা। আমি বুঝলাম না যে টাকাটা গেল কিভাবে, টাকাটা এসেছিল কিভাবে সেটা তো আপনি জানেন, জাস্ট আমি ব্যাগে এবং যখন চলে গেল তখন আপনি বুঝতে পারছেন। কিন্তু আমার খুব কষ্ট লেগেছে যে এটা কি হলো, এইভাবে কিভাবে যায়। আচ্ছা, এই টাকাটা হারিয়ে যাওয়ার পরে আচ্ছা
তারপরে কি আপনার জীবন আবার আগের মতো হয়ে? হ্যাঁ, আবার আগের মতো। মোটামুটি প্রথম 2 মাস অত বুঝি নাই, বাট এখন কিন্তু আবার সেই আগের যে স্টেজটা আমার ছিল ওটা কিন্তু আমি আবার ফেস করতেছি। তারপরে একটা 10 টাকার নোট, হ্যাঁ, এখন আমি বিলিভ করি ওটা আমার জন্য অনেক লাকি ছিল, কারণ আমি ফেস করেছি, আমি দেখেছি, আমি এটা বিলিভ করি। সেই টাকাটা 10 টাকার নোটই হোক না কেন, আপনার কাছে যতদিন পর্যন্ত ছিল ততদিন পর্যন্ত আপনার জীবনটা একরকম ছিল, আপনার সময়গুলো আপনি একরকম ভাবে কাটিয়েছেন। যখন সেটা চলে গেছে তখন আবার এটা প্রায় 9 মাসের মতো ছিল আমার। 9 মাসের মতো ছিল। ওকে, সো আমি মোস্ট ওয়েলকাম। আমি প্রথম যে ঘটনাটা আমরা শুনলাম সেই ঘটনাটা আপনাদের নিশ্চয়ই অনেক ভয় লেগেছে, এবং দ্বিতীয় যে ঘটনাটা সেটা খুব অদ্ভুত লেগেছে, এবং আপনারা সেই মতোই আপনারা SMS করছেন এবং আমি সেগুলো পড়বো। তবে তার আগে যেটা করতে হবে, আমাদেরকে ছোট্ট বিরতিতে যেতে হবে, এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো। ডক্টর আলিফের গত বারের যে যখন উনি এসেছিলেন তখন একটা মানে কবর খোঁড়েন এরকম একজনের ঘটনা তিনি বলেছিলেন। সেই কবর খোঁড়েন যেই ব্যক্তিটি, সেই ব্যক্তিটি আরেকটি রক্তহীন করা ঘটনা রয়েছে। সেই ঘটনাটা আমরা শুনবো ডক্টর আলিফের কাছ থেকে ব্রেক থেকে ফিরে এসে, এবং তার সাথে আরো কিছু ঘটনা আপনাদের জন্য রেখেছি। সো স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি FM নাইট। Yes, night comes alive with গ্রামীণ ফোন। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক, এবং পৃথিবীর যেখানে যারা বসে আমাদের এই আজকের এই ভূত FM এর এই এপিসোডটি শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত FM এ, এবং আশা করছি যে আপনারা অনেক অনেক এনজয় করছেন। এবং আমি একটা কথা এখানে বলে রাখি, যদি অনেক ঘটনা তারপর একটু বলে রাখি, আমার কাছে বেশিরভাগ সময় মেইল করে আপনারা বলেন যে ভাইয়া একটু ভালো কোয়ালিটির কোনো হচ্ছে সাউন্ড কি ইউজ মানে সাউন্ড ফাইল কি বা অডিও ক্লিপ কি পাওয়া যায় না। আপনি যদি ভালো পান, ভালো কোনো কোয়ালিটি চান, তাহলে যেটা করতে হবে লাইভ শুনতে হবে, একটা আছে উপায়। আর সেকেন্ড যে উপায়টা সেটা হচ্ছে আমাদের ফুর্তি অ্যাপটা ব্যবহার করতে হবে, কারণ ফুর্তি অ্যাপে আপনি ঠিক লাইভ শোনার মজাটাই পাবেন। সুতরাং যে যেখানে আছেন তাদেরকে বলবো যে অবশ্যই ফুর্তি অ্যাপ ব্যবহার করতে পারেন। বাংলাদেশে শুধু না, পৃথিবীর যে কোনো প্রান্তে আপনারা আছেন, যেখান থেকে সূর্য চাঁদ এই সমস্ত দেখা যায় পৃথিবীর যে প্রান্ত থেকে, সেখানে আপনি পাবেন ফুর্তি অ্যাপ। আমরা চলে যাব ডক্টর আলিফের ঘটনায়, এবং ডক্টর আলিফের সেকেন্ড যে ঘটনা সেটা কিন্তু হিন্ট দিয়ে দিই আমরা না। আমরা লাস্ট টাইম যখন এই ঘটনাটা শুনেছিলাম, একজন কবর খোঁড়েন এরকম একজন, তার নামটা একটু সবাইকে আলিফ যদি আরেকবার বলতেন। ওনার নাম হচ্ছে ফারুক হোসেন, এবং অনেকে আব্দুল আজিজ নামে হচ্ছে। আচ্ছা, ওকে, আচ্ছা। তো আমরা এই ঘটনাটা শুরু করার আগে ছোট্ট করে একটা কথা বলতে চাই, সরি টু ইন্টারাপ্ট। আমার লাস্ট ঘটনায় একটা জিনিস আমি মিস আউট করে গেছি, ভুল হয়ে যায়, আমারও ভুল হয়ে গেছে, ঘটনাটি বড় ছিল। আসলে আমি বলেছিলাম যে চাচির আত্মীয় এসছেন, বলেছে আমার দূর সম্পর্কের আত্মীয়। আসলে পরে যখন ইস্টার্ন প্লাজা থেকে বাসায় যে ঘটনাটি বলে, তখন তার চাচা শেয়ার করে আসলে ওই মেয়েটিকে ওরাকে সাবলেট হিসেবে ভাড়া দিয়েছিল। ঘটনাটি হয়েছিল যে যেহেতু ফিনান্সিয়াল ক্রাইসিস ছিল ওনার চাচার, তো এই জিনিসটা বলেনি হয় যে এরকম ট্যাবলেট দেওয়ার আগে সাধারণত বাড়ির মালিকরা যেটা চিন্তা করে রেখেছিল যে ভাড়া দিবে। হ্যাঁ, মানে এটা সহজ হয় যে যদি বলে যে আমার আত্মীয়কে ভাড়া দিতে, তাহলে কমফোর্টেবল ফিল করে। সেই জন্য আর কি বলেছিল যে আমার তো চাচির দূর সম্পর্কের আত্মীয়। কিন্তু ঘটনাটা যে এরকম ভাবে ঘটবে সেটা আসলে কারোরই এক্সপেকটেশনে ছিল না। আর এইভাবেই গড়াবে, এইভাবেই পানিটা গড়িয়ে যাবে, এটাও কারো এক্সপেকটেশনে ছিল না। রাসেল ভাই দ্বিতীয় ঘটনাটি শুরু করতে যাচ্ছি। দ্বিতীয় ঘটনার আগে আমি একটা ছোট্ট কথা বলবো, সেটা হচ্ছে দ্বিতীয় ঘটনাটার আগে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে এই ঘটনা যে আলিফ বলছেন, তারপরে তো ওই ভদ্রলোক আর কোনোদিন কবর খোঁড়ে না। ওইটি ছিল তার জীবনের শেষ 7 দিন। শেষ 7 দিন, জীবনের শেষ 7 দিন না, কবর খোঁড়ার 7 দিন, সেটাই বলছি। তারপরে উনি আর কোনোদিন কবর খোঁড়েনি। জি না, এবং ওই এলাকা ছেড়ে তিনি চলে গেছেন। তার মানে তার কাছে শুধু এলাকা ছেড়ে তিনিই যাননি, তার সাথে আরো 2-3টা পরিবারও গেছে, মানে যারা জিনিসটা প্রত্যক্ষ করেন। শুনি আমরা ঘটনা। আছে রাসেল ভাই, ঘটনাটি যার কথা বলছিলাম ফারুক সাহেবের, উনি আগেই বলেছি পৈতৃক কাজ আর কি, বাবা থেকে চলে পরম্পরায় চলে এসছে কাজটি। তো তার তখন বয়স ছিল 45, তখনকার প্রথম ঘটনাটি ঘটে। দ্বিতীয় ঘটনাটি ঘটে 1993 সালে, 5 বছর পর। তখন তার বয়স 50 ছুঁই। ঘটনার দিন ওই দিন প্রচন্ড শীত, আসলে ঘটনাটি ঘটেও শীতের মধ্যে। প্রচন্ড শীতের মধ্যে চাদর মুড়ি দিয়ে বাজারের দিকে এগোচ্ছে, দুধ কিনতে যাবে। তো হাঁটতে অ্যাকচুয়ালি এত কুয়াশা সকালবেলা ভোরে যে 1 ফিট দূর থেকে দাঁড়িয়ে আছে বোঝা যেত না। হেঁটে যাচ্ছে,
পাশে একটা লোক, তার কাছে মনে হচ্ছিল পাশে একজন হেরে যাচ্ছে এবং সে মোটামুটি বুঝে গেছে পাশে একজন আছে, তো সেই জিনিসটা পাত্তা দেয় না, এগিয়ে যাচ্ছে। হঠাৎ করে তার সম্মুখে একটা মানুষ চলে আসে এবং মানুষটি হঠাৎ করে তার পা ধরে বসে এবং হুড়মুড়িয়ে কাঁদছে, পাগলের মতো কাঁদছে। সে বলে, আরে কি হয়েছে? মানে অনেকবার জিজ্ঞেস করার চেষ্টা করলো যে আসলে আপনি কেন কাঁদছেন আমার পা ধরে, কিন্তু দৌড়ে একটা লোক আসলে, এই ফারুক ভাই আপনার কি হয়েছে, আপনার কি শরীর খারাপ নাকি? অন্য একটি লোক, এলাকার একটি লোক। তো তিনি তখন খুব হতভম্ব হয়ে যায়, আমার পা ধরে একটা মানুষ কাঁদছিল, হঠাৎ করে উনি আসতে দেখলেন যে মানুষটা নাই। তিনি আর বাজারে যাওয়ার শরীরের মানে শক্তি পেলেন না, ব্যাক করলেন বাসায়। ওটা ঠিক পরের দিন আমরা গ্রামের বাড়িতে বলি, ওই যে আপনার বিলের পাশে ক্ষেতের মাঝখানে পানি ঢুকানোর রাস্তা দিয়ে, মানে ইয়া দিয়ে, ওটা কি বলে, নালের মাঝখান দিয়ে আপনার চাই বসায়, হ্যাঁ, নালার মাছতে পাশ দিয়ে চাই বসায়, তো ছোট ছোট গুড়া মাছ ধরে ওগুলোতে। তো সে ওই চেক করতে যায় ভোরবেলা, ফজরের নামাজ পড়ে সে যায় চেক করতে, যখন একটু ফর্সা হয়। তার কাছে মনে হচ্ছে তার পেছন কে জানি আসছে। হঠাৎ করে সম্মুখে ঠিক একই মানুষই তার সামনে চলে আসে এবং ঠিক আগের মতো পা ধরে হুড়মুড়িয়ে কাঁদতে থাকে। যেহেতু আগের বার তাকে একজন ডাক দেওয়ার পর দেখে নাই এখানে কেউ নাই, তাহলে তার কাছে মনে হচ্ছে এই জিনিসটা আসলে আমার কাছে খুব ভালো দিক না, আমার জন্য ভালো দিক না। সে দৌড়ে বাড়িতে চলে যায়। বাড়িতে আসার পর তিনি তার পরিবারকে জিনিসটা খুলে বলেন যে এই ঘটনা ঘটছে, আমার আসলে তাহলে রেস্ট্রিক্টেড হয়েছে, বাসা থেকে কি বের হবো না নাকি? ওই দিনই ঠিক রাতের বেলা রাসেল ভাই হঠাৎ করে মানে তার ঘুম ভাঙে, ফজরের নামাজের আগ দিয়ে, আজান দেয়নি তখনও, ফজরের নামাজ পড়তে বেরিয়েছে। ঘর থেকে বেরিয়ে তিনি পুকুর ঘাটে, তো পুকুর ঘাট না গাছের গুড়ি দেওয়া, সে অজু করে ঠিক উপরে উঠবে এমন সময় দেখলো যে পুকুরের পাশে একটি বেলি গাছ আছে। বেলি গাছের সামনে একটা মানুষ দাঁড়ানো, যেখানে 1 ফিট দূরত্বে এক মানুষ দেখা যাচ্ছে না, কিন্তু এত কুয়াশার মাত্রায় তিনি এত মানুষ দেখতে পাচ্ছে পরিষ্কার, এবং মানুষটি খুব জোরে জোরে কাঁদছে। সে ভয়ে দৌড়, কারণ রাসেল ভাই আগে একবার তার সাথে যে জিনিস ঘটেছিল ঠিক একই ভাবে আবার কিছু ঘটুক সেটা তিনি আর চান না। এবার তিনি সবাইকে ইনফর্ম করবেই, বয়স হয়ে গেছে, কোন না কোনো বিপদ আসে। সে ঘরে যায় এবং যত সব দুয়া তার মনে আছে সব তিনি এক নাগারে পড়ে ফেলেন। কিন্তু মনের ভয়টা কাটানোর জন্য তিনি দেখেন যে ওই লোকটি বা যে মানুষটি তিনি একটু আগে দেখলেন সে কি বাইরে দাঁড়িয়ে আছে কিনা। দরজা জানালা খুললেন, জানা খুলে দেখেন তার ঠিক দরজার সামনে ওই লোকটি দাঁড়ানো। দেখি সেই দেখছেন, আর কেউ দেখছে না। সে দৌড়ে তার ছেলের বয়স অলমোস্ট 30 কাছাকাছি, ছেলেকে উঠে বললেন যে দেখতো কি আওয়াজ আছে কিনা। দরজা খুললো, দেখলো কেউ নাই। তো জিনিসটা প্রত্যক্ষ করার জন্য ছেলেকে নিয়ে বেলি গাছের কোণা পর্যন্ত গেলেন, এবং বেলি গাছে বেলি ফুলের গন্ধই হওয়ার কথা, কিন্তু সেই যে আমি লাস্টবার ঘটনায় বলেছিলাম সে আতরের গন্ধ, ঠিক সেই এত আতরের গন্ধ সে ওখান থেকে পাচ্ছে। বেলি ফুলের গন্ধ পাচ্ছে না, আতরের গন্ধ পাচ্ছে। এবং সেই আতরের গন্ধ যে আতরের কথা আমি গতবার বলেছিলাম যে গোসল করানোর সময় পানি গড়িয়ে আসছে, খুব সুগন্ধি বেরোচ্ছে, এবং তার কাছে খুব অবাক লাগে। সে ঘরে চলে আসে এবং ঘরে ঢুকে আবারও তিনি তার দুয়াতে মনোযোগ দেন, এবং ওই দিন রাতটা কোনোভাবে কাটেন। পরের দিন তিনি এই ঘটনাটা আবার পাশের বাড়ির লোকজনদেরকে শেয়ার করেন যে আমি এই জিনিসটা আসলে প্রত্যক্ষ করছি, আমি জানি না, আমার ফ্যামিলির কেউ প্রত্যক্ষ করছে না, বাট আমি প্রত্যক্ষ করছি। তো ঠিক পরের দিন রাসেল ভাই, তখন চতুর্থ দিন, ওই দিন রাতের বেলা ঠিক 10টা কি 11টা বাজে, প্রচন্ড জোরে দরজা ধাক্কাচ্ছে কে জানে, মানে দরজাটা খুলতেই হবে তাকে। সে বললো যে তার ছেলেকে বললো, এই তুই দরজাটা একটু খোল। ছেলে দরজা খুললো, দেখলো পাশের বাড়ির একজন লোক এসছে তার কাছে, এবং তার কাছ থেকে তাকে নিয়ে যেতে এসে বলে যে ভাই একটা ঘটনা ঘটছে, চলেন আমার সাথে চলেন। বলে কি? বলে চলেন না, চলেন। সে নিয়ে যায়, দেখলো তখন কিন্তু রাত্রে 12টা মানে 11টার বেশি বাজে। সে দেখলো একটা বাচ্চা, 14 বছরের একটি বাচ্চা লাশের কাপড় দিয়ে মুড়ানো, কিন্তু আশেপাশে কোনো গোসল করানোর মতো লোক নাই। আচ্ছা, তো রাতও অনেক হয়ে গেছে, আর ওখানকার যে মুয়াজ্জিন ছিল তিনি, মানে ইমাম যে ছিল মসজিদের, সে নাই। তো উনি কি করলেন, বলছে ঠিক আছে আমি তো গোসল করাতে পারি, আমি গোসল করবো। সেই জন্যই তাকে ডেকে নিয়ে যাওয়া হয়, অলমোস্ট তার বাড়ি থেকে 1/2 কিলোমিটার দূরে। তো গোসল করাতে যায়, তো চারিপাশে তো ঢাকা রাস্তা ভাই। তো গোসল করানোর সময় তার হেল্পিং হ্যান্ড এর সাথে 3-4 জন সাথে নেয়। তো লাশের মাথাটা খোলার পরে দেখে যে মুখটা একটু প্রায় 2 ইঞ্চি হা করা। আমি ঘটনাটা একটু পিছনে চলে যাই। বাচ্চাটির মৃত্যু হয়েছিল ঠিক এভাবে, বাচ্চাটি তার ভাইয়ের সাথে শুয়েছিল, হঠাৎ করে বাচ্চাটিকে রুমের ভিতরে আচ্ছাদন শুরু করে কে জানি, মাটি থেকে টিনের চাল তো উপরে কার বলি আমরা আমাদের গ্রামের ভাষায়, বাড়ি খাচ্ছে ইচ্ছা মতো। একটা পর্যায়ে যখন সবাই জড়সড়ো হয়ে যায় তখন জিনিসটি বন্ধ হয়ে যায় এবং বাচ্চাটির হাত পা ছেঁড়া অবস্থায় পায়, মানে বডি থেকে ছেঁড়া অবস্থায় পায়।
ছেঁড়া মানে কি পড়ে নাই, বডি থেকে মানে বাচ্চাগুলো অবস্থা খুবই খারাপ হয়। এবং তিনি যখন গোসল করাতে যান, ওইটা সবচেয়ে আশ্চর্যজনক যে মুখের ভেতর থেকে সেই আরো সামনে মানে কাছে যাওয়ার পর দেখে যে জিহ্বার মধ্যে কয়েকটা আঙ্গুলের টুকরা, টেনে এগুলি বের করতে পারছে না। আপনারা কেউ কি দেখতে পাচ্ছেন? আমি জানি না রাসেল ভাই, আমি দেখতে পাচ্ছি। রাসেল ভাই আপনি অনেক মনোযোগ সহকারে, সেটা আসল কথা। উনি বললেন যে আমি আঙ্গুলগুলো তোলার চেষ্টা করলাম, সেগুলি জিহ্বার সাথে ফিক্সড, এবং ওর হাত কিন্তু অক্ষত, ওর হাতের কিছু কোনো সমস্যা নেই, ওর আঙ্গুলগুলো কিন্তু কাটা না, বলি কার আঙ্গুল। মুখটা বন্ধ করার চেষ্টা করলাম, বেশিক্ষণ খোলা থাকলে আবার ওটা হাই থেকে যাবে, আর আশেপাশের মানুষজন ভয় পেয়ে যাবে, কারণ সবারই ইচ্ছা কিন্তু লাশ দেখার, সবাই কিন্তু দেখবে লাশ। চেষ্টা করলো কোনোভাবে বন্ধ করার জন্য, তারপরে সবাইকে বলে দিল, কারণ আশেপাশের মানুষদেরকে বলা যাবে না জিনিসটা, মানে অনেক বাচ্চা কাচ্চা আছে, তারা সবাই ভয় পাবে। খুবই স্বাভাবিক। তো পরের দিন, আর ওই দিন রাতে তিনি বললেন যে না, আজকে রাতে দাফন করবো না, কালকে দাফন করবো। সকালবেলা বাচ্চাটির কবর দাফন হলো ওই ছেলেটির বাড়ির একটু সামনে নিজস্ব পারিবারিক গোরস্থানে। যেদিন কবরে দাফন করা হয় সকালবেলা, ঠিক ওই দিন বিকালের ঘটনা রাসেল ভাই। তখন সন্ধ্যা গড়িয়ে আসবে, ওইটা হচ্ছে 5ম দিন রাসেল ভাই, ঠিক আছে। তো সন্ধ্যা গড়িয়ে আসবে, আশেপাশের মসজিদ থেকে আজানের শব্দ আসছে, কিন্তু তখন মাইক না থাকার কারণেও সাউন্ড পাওয়া যাচ্ছিল, ভেসে আসছে আজানের সাউন্ড। এমন সময় প্রায় অন্ধকার হয়ে গেছে, হঠাৎ করে একটা মানুষ, মানে একটা বাচ্চা ডেকে উঠলো, এদিকে আসেন। সে যে জায়গা থেকে শব্দ, সেই জায়গায় টর্চ মারলো, দেখলো কেউ নাই। সে আবারও এগিয়ে গেল, তখন ওই যে কবরস্থানটা বাচ্চা, ওটা পেরিয়ে গেছে, কিন্তু আবারও পেছন থেকে সাউন্ড আসছে, এদিকে আসেন। তখন সে আবারও টর্চ মারলো, দেখলো কেউ নাই। খুবই অদ্ভুত। সে বাজারে তখন যাচ্ছিল কেরোসিন তেল কিনতে, বাজার থেকে কেরোসিন তেল নিয়ে ওই কবরস্থান ক্রস করার আগেই সে হঠাৎ করে কিছু একটা আটকে পড়লো, তখন অন্ধকার হয়ে গেছে। তো টর্চ মারলো, দেখলো পায়ের সামনে একটা কবর, সবচেয়ে ভয়ঙ্কর জায়গা, পায়ের সামনে রাস্তা, এটা কিন্তু ভাই সবার হাঁটার রাস্তা, এবং রিক্সা টিক্সাও চলে এখান দিয়ে, পায়ের সামনে একটা কবর। সেটা সবচেয়ে অদ্ভুত। তিনি এক দৌড় দিলেন, যে আমার সাথে এখন যা ঘটছে সেটা আর ডিসক্রাইব করা যাবে না, আগের মতোই জিনিসটা ঘটে যাচ্ছে। সে দৌড়ানোর তো শক্তি নেই, বয়স হয়ে গেছে, তো চেষ্টা করছে যতটুকু মানে যাওয়া যায়, ভাগার চেষ্টা করছে। সেটাই। হঠাৎ করে তিনি একটা জায়গায় পা লেগে, একটা ঢিবির মধ্যে পা লেগে তিনি পড়ে যান, পরে একটা গর্তে পড়ে যান। চোখটা খুলে দেখেন, মানে যেটা আসলে রাসেল ভাই ওনার সবকিছু, মানে ওনার সব ইচ্ছা আকাঙ্ক্ষা বা ওনার সব চিন্তা চেতনা নষ্ট করে দেয়, সব মানে কি বলবো রাসেল ভাই, আসলে জিনিসটা বলার মত, মানে বলবো কিভাবে সেটা ভাষা পাচ্ছি না। উনি দেখেন যে 4 কোণা সুন্দর করে সাজানো একটি কবরে তার দেহ পড়ে আছে, মানে উনি ওই কবরের মধ্যে পড়ে আছেন। এবং সবচেয়ে আশ্চর্যজনক হচ্ছে যে হঠাৎ করে তার চারিপাশে অদ্ভুত রকমের আলো, এই আলো ডিসক্রাইব করা যাবে না, এই আলোটা একটু ডিফারেন্ট আলো, না এটা চাঁদের আলো, না এটা হ্যারিকেন আলো, না হ্যাজাকের আলো, না টর্চ লাইটের আলো, এই আলোটা খুব ডিফারেন্ট। এবং আলোটা আরো ক্লিয়ার হলো যখন বাচ্চাটা মুখে ওখানে উকিয়ে দিল, সেই বাচ্চাটা, যে বাচ্চাটার খবর তিনি দিয়েছিলেন। এটা দেওয়ার পরে তিনি ওখানে সেন্স হারিয়ে ফেলেন। তো যখন তার সেন্স ফেরে, তখন এটা হচ্ছে বরিশাল সদরের হসপিটালে, তার জেলা হসপিটাল ছিল, ওখানে তার যখন ঘুম ভাঙে, তখন তার সর্বপ্রথম কোয়েশ্চেন ছিল, আমি কিসে ছিলাম, আমাকে তোরা কোথায় পেয়েছিস? তার ছেলেকে বলে যে, বাবা তুমি তো আমাদের ঘরের সামনে পড়েছিলা। কি অদ্ভুত, মানে আরো জিনিসটা আরো জট পাকাচ্ছে, তোরা ঘরের সামনে পড়েছিলা। ওই দিন থেকেই তার, ওইটা হচ্ছে 6ষ্ঠ দিন রাসেল ভাই, ওই দিন থেকেই তার মাথা ঠিক, আমি আর ওই বাড়িতে ব্যাক করব না, তোরা যেভাবে পারিস আমাকে এখানে ওখানে আর নিস না। আচ্ছা। এবং তাকে হসপিটালে নিয়ে এসে যেসব লোকজন ওই বাচ্চাকে লাশ ধোয়াতে হেল্প করে, এবং তারাও মোটামুটি বাড়ি ছেড়ে চলে আসে বরিশাল সদরে। এবং এরপর থেকে তিনি আর কখনো এখানে যান নাই, এখনো পর্যন্ত স্টিল নাও। তার বয়স অলমোস্ট 75 আপ। তার কাছ থেকে অনেক কষ্টে ঘটনাটি বুঝতেও কষ্ট হয় আমার রাসেল ভাই। তিনি বলেন যে না, আমি এরপরে আর কখনো ওই হয়েছে যাই না। তার 2 ছেলে। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে তিনি প্রায় বছর খানেক পর পর একটা স্বপ্ন দেখতো, প্রায় 3 দিন, ওই ঘটনা 3 বছর পর। ওই যে রাসেল ভাই গতবার এসে যে ঘটনাটা বললাম, বিশাল বড় কবরস্থান, সেই কবরস্থানে সে প্রায় সময় দেখতো স্বপ্নে, কিন্তু এটা স্বপ্ন ছিল। কিন্তু এতদিন পর্যন্ত যা ঘটেছে তার সাথে, তার কাছে মনে হচ্ছে এটা অরিজিনাল এবং সত্য। এবং তার ছেলের কাছে একটা হিন্ট পেয়েছে, যেটা সে যে ঘরের সামনে পড়েছিল তার সারা শরীরে মাটি লাগানো ছিল। এটাই হচ্ছে প্লাস পয়েন্ট। ওকে, মানে এটা কিন্তু আসলেই একটা মানে খুবই মানে ভাইটাল জায়গা, যে যেটা অনেক প্রশ্নের আবার উত্তরও দিয়ে দেয়, আবার আরো জটও পাকিয়ে দেয়।
এটি ছিল রাসেল ভাইয়ের ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আমার কাছে কথা হচ্ছে যে যারা আমি বিশ্বাস করি যারা কবর খোঁড়েন তারা প্রচন্ড সাহসী মানুষ, প্রচন্ড সাহসী মানুষ। এবং সে রাসেল ভাই, আমি ইনটারাপ্ট করছি, প্লিজ ডোন্ট মাইন্ড, প্রায় 20 বছর তিনি কবর খোঁড়েন, কিন্তু সেটাই মানে তার আরো সাহসী হওয়ার কথা, এবং তাকে ভয় পাওয়ানো কিন্তু খুব কঠিন। এবং তিনিও এই যে হ্যালুসিনেট করবেন বা কোনো কিছু দেখবেন, এই জিনিসগুলো তার জীবনে খুব কমই ঘটে, তাই না? তার জীবনে খুব কম ঘটে, কারণ তিনি সাহসী, এবং সেই সাহসী মানুষরাও ভয় পান যারা শুনছেন ভূত এফএম, এবং যারা নিজেরা মনে করেন যে আমরা অনেক সাহসী, তাদের জীবনেও যে কোনো সময় যে এরকম ভয়ঙ্কর মানে ভয়ের এক্সপিরিয়েন্স হতে পারে, সেটা মানে একেবারেই অস্বাভাবিক কিছু না। আমার তো মাথা ঘুরছে, ব্রেক নিবো নাকি আমরা আরেকটা ঘটনা শুনবো? ব্রেক নিতে হবে না? ওকে, মাথা ঘুরছে আমার এই ঘটনা শুনে যেরকম লাগছে, আমার একটা ব্রেক নেওয়াটাই ভালো। আমরা একটু সুস্থ স্বাভাবিক হয়ে আরো কিছু অতিথি দিয়ে আমরা পরবর্তীতে আসি। ইন দ্য মিন টাইম আপনারা যদি আমাদের SMS করতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is BHWTFM@RADIOFORTI.FM। এবং আমাদের ফেসবুকের যে পেজ আছে সেখানে গেলে আপনারা এই সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। সুতরাং ফেসবুকের আমি লিঙ্কটা বলে দিচ্ছি, www.facebook.com/radio.furti। এখানে গেলে আপনার যাবতীয় প্রশ্নের উত্তর মিলে যাবে। সো আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পরে আবারও ফিরে আসছি। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ। The night comes alive. The dragon falls. ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 12:50। শুনছেন সবসময় রেডিও ফুর্তি। আমি রাসেল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের সাথে ফেসবুকে এই মুহূর্তে রয়েছেন, এবং তিনি বোধহয় খুব ভয় লাগছে আলিফ ভাইকে থামতে বলেন। আচ্ছা, আলিফ অলরেডি থেমে গেছে, এবং ভূত এফএম শোনার জন্য এখনো ডিনার করিনি। কেন ভাই, শরীর খারাপ হলে তো আপনি আবার 2-3 সপ্তাহ মিস দিবেন, তখন তো আমাদেরই সমস্যা। আমাদেরকে লিখছেন শাহিন শাহ, এছাড়াও আওলাদ হোসাইন লিখেছেন আমি আর আমার ওয়াইফ বারান্দায় বসে শুনছেন তারা। ওকে, আমাদেরকে পাভেল লিখেছেন আমি ভয় পাই না, কিন্তু আলিফ ভাইয়ের ঘটনাগুলো শুনে ভয় না পেয়ে থাকতে পারলাম না। হ্যাঁ, সেটাই। এছাড়াও দেখতে পাচ্ছি ফেসবুকে আরো অনেকেই লিখছেন। এছাড়াও দেখতে পাচ্ছি যে রাজকুমার বিডি, সুজন আহমেদ সানি, মেহেদি হাসান, মিদুল সহ আরো অনেকে ফেসবুকে কমেন্ট করে যাচ্ছেন। এছাড়াও আমাদেরকে একে আকাশ লিখেছেন, একে অ্যাশ লিখেছেন ও মাই গড, মানে এটা অনেক ভয়ের লাগছে, সেটা তিনি বলছেন। এছাড়াও দেখতে পাচ্ছি যে আরো অনেকেই এখানে কমেন্ট করছেন ফুর্তির পেজে এবং ভূত এফএমের পেজে, দুটো পেজে কমেন্ট করছেন। সেই সাথে আপনাদের SMS ও দেখতে পাচ্ছি, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আরিফ এবং তার ওয়াইফ রুম্পা হবিগঞ্জ থেকে, এবং লিখেছেন যে আলিফ ভাই ভয়াবহ। মিশু আমাদের লিখেছেন যে তিনি হচ্ছে আজকে স্পেশাল ভয় পাঠালেন। ওকে, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি রনি SMS করেছেন আজমল হোসেন সিলেট থেকে, ভূত এফএমকে অনেক লাভ করেন সেটা জানিয়েছেন। এছাড়াও আমাদেরকে আবেদ মিরপুর থেকে SMS করেছেন, লাস্ট স্টোরিটা তার কাছে অনেক ভালো লেগেছে। সাব্বির আমাদেরকে গাজীপুর থেকে SMS করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি আদিত্য পুঠিয়া থেকে। এছাড়া আমাদের সাথে রয়েছেন রাকিব সহ আরো অনেকে। আপনি যদি আমার সাথে জয়েন করতে চান, চলে আসুন আমাদের ফেসবুক ফ্যান পেজে www.facebook.com/radio.furti, অথবা চলে আসুন www.facebook.com/bhootfm.russell, দুটো পেজই ওপেন করে রাখতে পারেন। সেই সাথে আপনি SMS করতে পারেন। আমাদের SMS এর যে নিয়ম SMS করা, সেটা হচ্ছে আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে হবে 9840 নাম্বারে। একটু জানিয়ে দিই অ্যাপ কিভাবে ডাউনলোড করবেন। আমাদের অ্যাপ ডাউনলোড করতে হলে আপনাকে চলে যেতে হবে আমাদের পেজে, সরাসরি আপনারা পেজ থেকে ডাউনলোড করে নিতে পারেন, লিঙ্ক পেয়ে যেতে পারেন www.radiofurti.fm। এখানে গেলে আপনি ইনফরমেশন পাবেন। এছাড়াও আপনি যদি অ্যান্ড্রয়েড বা আইওএস যেটা ইউজ করেন না কেন, আপনি সরাসরি গুগল প্লেতে বা আপনি সরাসরি অ্যাপ স্টোরে গিয়ে সেখান থেকেও রেডিও ফুর্তি টাইপ করলে কিন্তু আপনি ফ্রি সেই অ্যাপটা পেয়ে যাবেন। সো ডাউনলোড করে আপনি আরো মানে একদম লাইভ আমাদের সাথে পৃথিবীর যে কোনো জায়গা থেকে কানেক্টেড থাকতে পারেন। আমি চলে যাব আমাদের ঘটনায়। এই ঘটনাটি আমি পড়ে শোনাবো,
আমাদের সঙ্গে একজন শেয়ার করেছেন, লিখেছেন যে আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি ভালো আছেন কারণ আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করতে চাচ্ছি তা আমার নিজের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। এই ঘটনাটি আজ থেকে প্রায় 9 বছর আগের ঘটনা। তখন আমার বয়স ছিল 11 বছর। সময়টা ছিল রমজান মাসের কিছুদিন আগে, অর্থাৎ আর কিছুদিন গেলেই রমজান মাস আসবে এমন একটা সময়। আমি অনেক ছোটবেলা থেকেই রমজানের রোজা রেখে আসছি। তো সেদিন রাত্রে গতানুগতিক অন্যান্য দিনের মতো ঘুমিয়েছিলাম। হঠাৎ ওই রাতে কি একটা কারণে আমার ঘুম ভেঙে যায়। আমি যে ঘরে শুয়েছিলাম সেই ঘর অন্ধকার থাকায় আমি বুঝে উঠতে পারিনি যে এখন কয়টা বাজে। আমি তখন বিছানা থেকে উঠি। এখানে আমাদের ঘরগুলোর কিছু বর্ণনা দিতে চাই। আমাদের বাসার অন্য একটি রুমের এখানে আলো জ্বালালে তা আমাদের রুম থেকে দেখা যায়। আমাদের রুমে আমি আমার ভাই রাতে ঘুমাই, আর আমাদের রুমের বিছানা থেকে ওই ঘরের আলো চোখে পড়ে। আর আমরা ওই ঘরে সবাই খাওয়া দাওয়া করতাম। সেখানে একটা বিছানাও ছিল শোবার জন্য। ঘরটা মোটামুটি বড় ছিল। তো সেই রাতে আমার হঠাৎ ঘুম ভেঙে যাবার পরে আমি দেখি আমাদের ওই ঘরটিতে আলো জ্বলছে। আমি তা দেখে মনে করি যে আমি সবার ছোট বলে আমাকে বাদ দিয়েই সবাই হয়তো সেহেরি খাচ্ছে। তো আমি এই কথা ভেবে বিছানা ছেড়ে উঠে ওই ঘরে যাই এবং যাওয়ার পরে দেখি আমার আম্মু কি একটা কারণে ঘরের আলো জ্বালিয়ে রেখে ঘুমিয়ে পড়েছে। আমার আম্মুর সাথে আমার ছোট বোনও ঘুমাতো। তো আমি আমাদের ঘরে ঘুমাতে না গিয়ে আমার আম্মুর সাথে আমার বোনের পাশে চুপচাপ শুয়ে পড়ি। এখানেই একটা জিনিস বলে রাখি, আমি তখন আমার রুমে একটা সিলিং ফ্যান লাগানো ছিল এবং সিলিং ফ্যানের ঠিক বিপরীত দিকে একটা সাদা এনার্জি সেভিং বাল্ব লাগানো ছিল। আর এই জন্যই ওই সিলিং ফ্যানের ছায়া দেয়ালের ঠিক অন্য পাশে পড়তো। তো আমি বিছানায় শুয়ে পড়ার কারণে আমার চোখ সেই সিলিং ফ্যানের দিকে চলে যায়। এরপরে আমি যা দেখি তা দেখে আমি একদম ঘোরের মধ্যে চলে যাই। মূলত ওই বয়সে আমার জ্ঞানের মধ্যে ছিল না যে আমি এখানে এখন কি করতে হবে আমাকে। আমি দেখি একটা লম্বা ফুল হাতা পড়া হাত আমার ফ্যানের যে রড আছে তা ধরে বিপরীত দিকে টানছে। আরো একবার বলছি, আমি দেখি একটা লম্বা ফুল হাতা পড়া হাত, ফুল হাতা শার্ট পরা একটা হাত ফ্যানের যে রড থাকে তা ধরে বিপরীত দিকে টানছে। এবং উল্লেখ করে যে বিষয় সেটা হচ্ছে আমাদের বাসা দোতলার পাকা বাসা। আমাদের সেখানে যেরকম রডের সাথে ফ্যান যেভাবে টাঙানো থাকে সেটি কোনোভাবে সেরকম ভাবেই ওই ফ্যানটা ছিল। এবং এরপর ওই জিনিসটা ওই হাতটা দেখার পর আমি খুব ভয় পেয়ে যাই। কিন্তু আমি এতটা ভয় পাই যে আমি চিৎকার করার সাহস পর্যন্ত হারিয়ে ফেলি। আমি এক দৃষ্টিতে ওই হাতটার দিকে তাকিয়ে থাকি। ওই হাতটিও এক নাগারে ওই ফ্যানটার রড ধরে টানছিল। আর ওই হাতটা আমি সরাসরি দেখতে পাইনি। আসলে মূলত ওই হাতটা আর হাত নাড়াচাড়ার ছায়া আমি ফ্যানের রডের ছায়া যে পাশে পড়ে ঠিক সে পাশে দেখছিলাম। আমি ওই হাতটিরও নড়াচড়া দেখেছিলাম। আমি মূলত তখন ঘোরের মধ্যে ছিলাম। তখন আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। যাই হোক, এবার হঠাৎ দেখি পুরো ঘরটাকে টেবিল যেভাবে টেনে নিয়ে গেলে ঘর ঘর করে একটা আওয়াজ হয়, ঠিক সেরকম ভাবে ঘরটাকে মনে হয় টেনে নিয়ে যাচ্ছে, এরকম একটা শব্দ হচ্ছে। আমি এরপর প্রচন্ড ভয় পাই। আমি ভয়ে তৎক্ষণাৎ ওই ঘরের এনার্জি সেভিং বাল্বের দিকে তাকালাম। দেখি এত জোরে নড়ছে যে ওই বাল্বটা যেন এখনই মাটিতে খসে পড়বে। আমি এটা বুঝতে পেরে প্রচন্ড ভয় পেয়ে যাই এবং চিৎকার দিতে পারি এবং আম্মুকে ডেকে তুলি। আম্মু ঘুম ঘুম চোখে ওঠে এবং আমি আম্মুকে বলি যে আমাদের ঘরে ওইটা কি। আম্মু ঘুম থেকে উঠে কিছুক্ষণ পরেই সবকিছু বুঝে ফেলে। আর আমার আম্মু ওই ফ্যানের রডের ছায়াটা ওই হাতটিকেও দেখতে পায়। সাথে সাথে আমার আম্মু অনেক ভয় পেয়ে জোরে জোরে সূরা ইয়াসিন পড়তে শুরু করেন। আর পড়া শুরু করার কয়েক সেকেন্ডের মধ্যেই একটা বিকট শব্দ হয়, আর সেই হাতটিও তৎক্ষণাৎ অদৃশ্য হয়ে যায়। আমি আমার আম্মুকে প্রায় সাথে সাথে জিজ্ঞেস করি, আম্মু তুমি কি সেই বিকট শব্দ শুনতে পাই? এর মধ্যে আমার ছোট বোনটাও জেগে ওঠে। সেই রাতে আমি আর ঘুমোতে পারিনি, সারা রাত জেগেই পার করে দেই। এই ছিল ঘটনা। এখানেও আরো অনেক ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো সময় পেলে উনি আস্তে আস্তে দেখাবেন জানিয়েছেন। এবং দ্রুততার কারণে তিনি স্টুডিওতে আসতে পারেননি। উনি রংপুর থেকে ধাপ 4তলা মসজিদ রংপুর, সেখান থেকে এই ঘটনাটি তিনি পাঠিয়েছেন। যাই হোক, আমি নামটা বললাম না, উনি নামটা বলতে নিষেধ করেছেন। নামটা আমি দেখতে পাচ্ছি।
এই ছিল ঘটনা, এবং আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই SMS করে এবং ফেসবুকে কমেন্ট করে জানিয়ে দিবেন। কারণ যারা এখানে আসেন, যারা এখানে ঘটনা বলতে আসেন, বারবার আসেন বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসেন, কষ্ট করে ঘটনা শোনান আপনাদেরকে, তারা একটু প্রশংসা তো পেতেই পারেন, এবং আপনারা সেটা আমি জানি যে নির্দ্বিধায় সেই প্রশংসা করতে আপনারা রাজি। সেটা আপনারা SMS এর মাধ্যমে হোক, ফেসবুকের মাধ্যমে হোক, যেভাবেই হোক না কেন আপনারা জানিয়ে দেবেন। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং আমাদের পরবর্তী ঘটনার জন্য আমাদের দ্বিতীয় অতিথি এখনো পর্যন্ত আছেন, আরো অনেকে বাইরে ওয়েট করছেন। আমরা একে একে সবাইকে আমাদের সময় দিতে হবে। আমরা খুব ছোট করে আপনার দ্বিতীয় ঘটনাটা শুনে ফেলি। আপনার নামটা তার আগে একটু বলবেন। হ্যাঁ, শিমুল আবার বলছিলাম। তো এই ঘটনাটা আমার দাদাবাড়ির ঘটনা। আমার দাদাবাড়ি কালিয়াকৈরে, সেটা 60 বছর আগের ঘটনা। তো যেটা হয় যে আমার যে দাদা, ওনারা ছিলেন 4 ভাই। তো আমার দাদার যে বাবা, মানে আমার বড় বাবা, উনি হচ্ছে ওনার 2 ছেলেকে নিয়ে একদিন বাজারে যায়। তো আগেকার দিনে তো যেটা ছিল যে হাট ছিল, তো উনি সন্ধ্যাবেলা ওনার 2 ছেলে এবং উনি একটা হারিকেন নিয়ে গরুর গাড়িতে করে হাটে যায়, এবং ফিরে আসার সময় একটা কালভার্টের কাছাকাছি একটা জায়গায় ওনার মানে আমার দাদার যে বাবা, মানে আমার বড় বাবা, উনি 2 জন মহিলাকে দেখতে পায়। ওনারা বোরকা পরে ওখানে দাঁড়িয়েছিল এবং কাঁদছিল। তো আমার দাদা জিজ্ঞাসা করে যে তোমাদের কি হয়েছে, তোমরা কেন কাঁদতেছো, তোমরা কি ওইদিকে যাবা? মানে উনি যেদিকে যাচ্ছিলেন ওই দিকের কথা বলে যে তোমরা কি ওইদিকে যাবা, তো গেলে আসো, গাড়িতে বসো। তো ওই মহিলা 2 জন গাড়িতে বসে, এবং বসার পরে যেটা হয়, গাড়ি এত ভারী হয়ে যায়, এত ভারী যে গরু টানতে পারছিল না, এত ভারী হয়ে যায়। হঠাৎ করে আকস্মিক, মানে ওনারা বসার পরে, তো এরকম 20 থেকে 25 হাত দূরত্বে যাওয়ার পরেই ওনার এক ছেলে বলে ওঠে, বাবা তুমি এটা কাদের উঠাইছো গাড়িতে, এদের তো সারা গায়ে লোম। মানে জিনিসটা এরকম ছিল যে ওনাদের লোমগুলো এমনই মানে ঘন এবং এত মানে পুরো ছিল যে মনে হচ্ছিল তারা বোরকা পরে দাঁড়িয়ে আছে। এবং ওনার এক ছেলে এই কথা বলার সাথে সাথে ওনারা 2 জন গাড়ি থেকে লাফ দিয়ে কালভার্ট থেকে লাফ দিয়ে ওনারা মানে লাফ দিয়ে যে নিচে নদী ছিল বা খাল হয়তো ছিল, কালভার্ট যেহেতু, তো বলে যে যা তোরা যা, এটুকু বলে ওনারা নিচে লাফ দেয়। এবং আমার দাদা ওখান থেকে কোন রকমের বাড়ি পর্যন্ত পৌঁছাইতে ওনার 2 ছেলে মারা যায় তৎক্ষণাৎ। এবং পরের দিন সকাল হতে হতে আমার যে বড় বাবা, উনি মারা যায়, এবং দুপুর নাগাদ গরু দুটাও মারা যায়। এবং এরপরে যেটা হয়েছে যে ওনার যে তার 2 ভাই বাকি ছিল, আমার দাদা আর আরেকজন ছিলেন, আরেক দাদা। তো আমার দাদা ওই এলাকা ছেড়ে রাজশাহীতে চলে আসে। উনি তারপরে ওই এলাকায় কোনোদিনও যাননি এখনো পর্যন্ত। উনি তো মারা গেছেন, আমরা আমাদের মানে সমস্ত কিছু ওইদিকেই, এদিকে আমি নিজে কখনো যাইনি, আমার বাবা মাঝে মাঝে যায়। এবং ওই এলাকাটা এখনো এত প্রত্যন্ত যে ওখানে কারেন্ট নেই, বিদ্যুৎ নাই এখনো। এবং আরেকটা যেটা হয়, প্রতি বছর আষাঢ় মাসে ওই জিনিসগুলো একবার দেখা দেয় ওই পরিবারের কাউকে না কাউকে, ওই ভিটাতে, যেটা তাদের ভিটা, ওই ভিটায় তারা আসে, একবার দেখা দেয়, বছরে একবার আসবেই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা বলবো যে ঘটনা শোনার সাথে সাথে আপনারা যেটা করবেন, মাঝে মাঝে আপনাদের ঘরের সিলিং ফ্যানটাও চেক করবেন, এবং সিলিং ফ্যানের দিকে একটু তাকিয়ে দেখবেন যে সেখানে আপনারাও ফুল হাতা শার্ট পরা বা ফুল স্লিভ কোন একটা মানে হাত একটা দেখতে পান কিনা যে সেখানে ঝুলছে বা ফ্যানটাকে টানার চেষ্টা করছে। হঠাৎ করে দেখে ফেলতেও পারেন, এবং দেখে ফেললে যেটা সবচেয়ে বেশি সুবিধা হবে সেটা হচ্ছে যে কালকে সকালে উঠে লিখে আমাদের সরাসরি মেল করে দিতে পারেন। সো এই চান্সটা তো একটু নিতেই হবে। আমরা পরবর্তী ঘটনা যাব, এবং খুব আশ্চর্যের ব্যাপার, খুবই আমি মানে একদম অনেক 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 বেশি আনন্দিত আজকে, এবং আমি আপনাকে মানে অনেক থ্যাঙ্কস জানাচ্ছি। আপনি অনেক দূর থেকে আজকে এসেছেন, রংপুর থেকে আপনি এসেছেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, এবং রংপুরে আপনার বাসা কোথায় একটু যদি বলা সম্ভব আমাদের বলবেন। হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহমুদুল করিম চয়ন। আমি রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলা থেকে এসেছি। আমার গ্রাম দক্ষিণ কুলকুন্দ। তো রাসেল ভাই, আমি সরাসরি আমার গল্পে চলে যাচ্ছি। ওকে। আমার এই গল্পটা অনেকদিন আগ থেকে, আমি আসলে আমার জন্মের আগ থেকে আমি আমার জন্মের আগের ঘটনা। আমি পরে এগুলো আমার মায়ের কাছে শুনেছি এবং আমার বাবার কাছেও শুনেছি।
আর এর মধ্যে কিছু ঘটনা সে তখন থেকে শুরু করে এখন আমাদের সাথে কিছু ঘটে চলেছে। আমরা 4 ভাই বোন, বড় আপু মিনি, তারপর নয়ন, শয়ন এবং আমি চয়ন। আমাদের 4 ভাই বোনের সাথেই কিছু এই ঘটনাগুলো চলে এসেছে। আর রাসেল ভাই, আশ্চর্যের বিষয় এটা যে এই ঘটনাগুলো যে ঘটছে ফ্রেন্ডসদের সাথে যখন শেয়ার করি, এর জন্য এত সুপার ন্যাচারাল কিছু ঘটছে আমার সাথে, ওরা আমাকে সুপার বয় বলে ডাকছে এখন। অ্যাকচুয়ালি এর আগে আমি গল্প শুরু আগে একটা শুধু বিষয় শেয়ার করতে চাই, সেটি হলো যে আমার এক ফ্রেন্ড আমার সঙ্গে ভালোভাবে কথা বলেনি, আর আমি ওই মুহূর্তে তার সাথে একটা আমরা ঘটনায় চলে যাই। হ্যাঁ, তো আমার ছোটবেলা থেকে আমার নানু বাসার পাশে একটা পুকুর ছিল। ওই পুকুরটা একটা হন্টেড ছিল, ওই সময় খুব ঝোপঝাড় ছিল এবং হাজা মজা একটা পুকুর ছিল। এই পুকুরের উত্তর দিকে কিছু সাদা ডানাওয়ালা মেয়ে খেলা করতো, আর যার কারণে আমার মাকে আমাদের নানু বাসার নানু নানি কেউ ওখানে যেতে দিতেন না। এটা কত আগের ঘটনা হবে তাও? এটা আমার মায়ের বয়সটা এখন 50-এর মতো, আর তিনি যখন 7-8 বছর বয়স, তখন অনেক আগের ঘটনা। আর রাসেল ভাই একটা সিম্ফনি ধরে রেখেছি, কিন্তু ধারাবাহিকভাবে ঘটনাগুলো ঘটে আসছে আমাদের সাথে। তোমার মায়ের বিয়ে হয়ে যাওয়ার পর যে ঘরটাতে থাকতেন আমার মা এবং বাবা, ঠিক সেই ঘরের উত্তর দিক দিয়ে ওদিকে তখন কিন্তু আমরা কিন্তু তিস্তা নদীর কাছে ছিলাম, উত্তর কলকন্দ। এই তিস্তা নদীর কাছে পারে আমাদের সবার জন্ম। আর এখানে যে রুমটাতে ছিলেন আমার বাবা এবং মা, তার ঠিক উত্তর দিক দিয়ে কিন্তু একটা প্রতিদিন ফজরের আগে আগে একটা করে আগুনের গোলা দৌড় দিত। এই আগুনের গোলা, আমার আপনাকে আমি মেলে বলেছি যে আমার দাদু বৃদ্ধ হলে কিন্তু তাগড়া জোয়ানের মতো খুব শক্তিশালী এবং সাহসী ছিলেন। তো উনি বাবাকে ডাকতেন যে এমদাদ দেখো তো কি হয়েছে। তখন আবার বাবা উঠে যেতেন, আর বাবা আর্লি রেজের ছিলেন। বাবা উঠে আমার ছোট এক চাচাকে ডাক দিতেন, দিয়ে ওনারা দুজনে একসাথে আগুনটাকে তাড়া করতেন। আর আগুনটা কোনো রিয়াকশন করতো, কোনো রেসপন্স দিত না, দৌড়ে চলে যেত, এ ধরনের একটা। তারপর যখন আমরা চলে আসলাম এখন উত্তর কলকন্দ থেকে, যখন আমার বয়স 2 and 5 years, তখন আমরা চলে আসি দক্ষিণ কলকন্দে। আর এখানে এসে আমার মা গ্রাম রাসেল ভাই, আমাদের কিন্তু প্রত্যন্ত অঞ্চলে আর কি বাড়িটা ছিল, আর ওই জায়গাটাতে আগে প্রচুর ঝোপ জঙ্গল ছিল। আর ওখানে আসার পর মা প্রথম ভূতের আগুন দেখতেন, যে 2টা বাঁশ বাগান আছে, এ বাগান থেকে ও বাগান আগুনগুলো চলে যাচ্ছে। আর বিভিন্ন ধরনের কেমন যেন তাদের পোশাকগুলো ছিল। কিন্তু তার আগে যখন উত্তর কলকন্দে ছিলেন, তখন আমার আপু মিনি আপু যখন খুব ছোট, তখন আমার নানুমা আমাদের বাসায় গিয়েছিলেন, যে আসলে এটা কিন্তু হয় যে নানিরা যায়, আর যাওয়ার পর কাপড়গুলো নদীতে কাচতেন। তো কাচার পর মায়ের কাপড়ও কাচতেন, আমার আপুর কাপড়ও কাচতেন, আর তারপর সেগুলো একদিন নাকি ভালো মতো শুকানো হয়নি কাপড়গুলো, এ অবস্থাতেই ফিরে এসেছেন। আর যখন ফিরে এসেছেন তখন মা নিজেও পড়েছেন, আপুকে পরিয়ে দিয়েছেন। আর তারপর হঠাৎ করে মিড নাইটে মা ফিল করছে যে 30-40টা কুড়ে ঘরের মধ্যে কিন্তু 30-40 জন কালো বালক আসছে, এসে মাকে চিপে ধরার চেষ্টা করছে। এ ধরনের একটা তিনি বুঝতে পারছেন। আর তিনি যখন চিৎকার করছেন, কিন্তু পাশের রুম থেকে কারো কোনো রেসপন্স নেই। আর আমার বাবা যখন উনি খুবই ফ্রি মাইন্ডেড এবং আড্ডাবাজ মানুষ, উনি বাইরে গেলে একটু রাত্রি করে ফিরতেন, তো হতে পারে সেদিন হয়তো তিনি বাইরে ছিলেন, আর যার কারণে সেদিন বাবা বাড়িতে ছিলেন না। আর যখনই তিনি দেখছেন যে না, বাচ্চাগুলো এখন নেই, তখন দেখছেন যে সাদা রঙের কিছু গাভী, বড় বড় শিং, তারা এসে মাকে চেপে ধরার চেষ্টা করছেন। আমার বড় আপুর বাসা কিন্তু ফুলবাড়িতে, উনি কিন্তু ফুলবাড়িতে চলে যান। তো ফুলবাড়িতে থাকার সময় আমার মেজো ভাইয়া শয়ন আপুর বাসায় যায়। এখন আমার দুলাভাই একজন কোল্ড স্টোরের একটা ফুলবাড়ি কোল্ড স্টোরের অ্যাকাউন্টেন্ট ম্যানেজার ছিলেন। তো উনি আসতে চাইলেও আর কি তাড়াতাড়ি করে আসতে পারতেন না, অফিসে কাটাতে হতো অনেক সময়। তো এর কারণে যখন তিনি একদিন অনেক রাত করে ফিরেছেন, কিন্তু তার আগেই আমার ভাইয়া এবং আপু আমাদের ভাগ্নিকে পড়াচ্ছেন আর খেলা দিয়ে ছিলেন। তো এর মধ্যে হঠাৎ করে তারা ঘুমিয়ে পড়ে, আর আপু ফিল করে যে জানালার পাশ দিয়ে হয়তো কেউ একজন নুপুর পড়ে যাচ্ছে, খুব স্লোলিও না ফাস্টলিও না, দৌড়েও না হেঁটেও না, কিন্তু একটা মাঝারি ভাবে একটা নুপুরের শব্দ যাচ্ছে। তো যখন মেজো ভাইকে ডাক দিল যে দেখতো কি হচ্ছে এটা, তখন মেজো ভাই জানালাটা খুলে যে কে যায়। ও কিন্তু খুব সাহসী ছিল, আর ও এটা বলে। তো আপু আবার ওকে থামায় যে দাঁড়া, এভাবে বলতে নেই। তখন আপু আবার আস্তে করে জানাটা লাগাই দিয়ে বলে যে এটা যাই হোক না কেন, এভাবে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর তো আমাদের বাড়িতে চলে আসে, গ্রামের বাড়িতে চলে আসে গঙ্গাচড়ায়। আসার পরে মাকে যখন এই কথাটা বলে, রাসেল ভাই এটা 2005 সালের ঘটনা হবে, তো আমি তখন ছোট ছিলাম। তো মাকে বলে, তো মা বলে যে এ নিয়ে ঘাটাঘাটি করার কোনো প্রয়োজন নাই, আসলে এগুলো হতেই পারে। কারণ মা বলছেন যে আমি যখন তাহাজ্জুদের নামাজের সময় উঠতাম, তখন আমি শুনতে পেতাম যে 4 পায়ের একটা ঘোড়ার মতো কিছু একটা এই বাঁশবাগানের দিক থেকে মসজিদের দিকে যাচ্ছে।
তো আসলে এ নিয়ে তোমরা কেউ বেশি ঘাটাঘাটি করো না, একটা হয়েই থাকে। আর আমাদের বাড়ির উত্তর পাশে, আমি যে রুমটাতে থাকি, আমার পাশের রুমে আমার মা থাকেন, তো আমাদের বাসার উত্তর দিকে কাঁঠাল বাগান আছে। তো এখান থেকে ধূপ ধাপ করে কাঁঠাল পড়ার শব্দ হয়, কিন্তু সকালে কোনো কিছু নেই, পুরো ফাঁকা। এখন কাঁঠাল যা ছিল গাছেই আছে, হ্যাঁ। আর কোনো কিছুই নিচে কিছুই পাওয়া যেত না। হতে পারে যে এখনো এখন কাঁঠাল আছে, দুপুরবেলা হঠাৎ করে কাঁঠাল পড়লো, যে বুঝতে পারছি যে কাঁঠাল আছে, আমরা গেলেও দেখতে পাই। তো রাত্রিবেলা যখন পড়তো, সকালবেলা আমরা কিছুই দেখতে পেতাম না, শুধু শব্দই হতো। তো মা বলছেন এই নিয়ে ঘাটাঘাটি করার কিছু নেই, এটা হতেই পারে, কোনো সমস্যা না। কিন্তু তারপরও আমি আসলে ভালো মতো শুনিনি, কিন্তু তারপরও ওদের কাছে ওই গল্প যখন হচ্ছিল তখন আমি শুনে বলেছি। আর ওই পরে একজন আমরা কবিরাজের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে এটা কি আসলে, 4 পায়ের মতো তো যায় কি? তখন উনি বলেছেন যে কিছু একটা আছে, কি তা বলেননি, কিছু একটা আছে, এটা কিন্তু নামাজের জন্য মুসল্লি হিসেবে মসজিদে যায়। আপনি কি কোনোদিন দেখেছেন? হ্যাঁ রাসেল ভাই, আমিও ফেস করেছি। সেটি হলো যে আপনি জানেন যে এই 4 পায়ে যে যায়, এটাকে আপনি কোনোদিন দেখেছেন? না, আমি এটা কখনো দেখিনি, তো আমি অন্য কিছু দেখেছি। তবে আই থিঙ্ক, আমি স্ট্রংলি বিলিভ করি যে এটার সঙ্গে রিলেটেড। যেহেতু এটা আমার মায়ের ছোটবেলা থেকে ঘটে আসছে, আর আমাদের জন্মের আগে থেকে আপুর সাথে ঘটেছে, মেজো ভাইয়া বড় ভাইয়াদের সবার ওরা জানে। তো আই থিঙ্ক এটার সাথে রিলেটেড। তো আমি এই আলিম পরীক্ষা শেষ করলাম, আর যেদিন আপনি ফোন দিয়েছেন সেদিনই জাস্ট আমার পরীক্ষা শেষ হয়েছে। তো আমি মাঝে মাঝে আমাদের মসজিদে আমি ইমামতি করতাম। তো সে আমাদের পেশ ইমাম নেই, শুধু জুমার নামাজের ইমাম আছেন। তো আমি কয়েকদিন ধরে নামাজ পড়াচ্ছিলাম। একদিন মাগরিবের নামাজ পড়ানোর পর আমি বাসায় আসছিলাম, আর যে ছুরাগুলো পড়ছিলাম ওখানে, সেই ছুরাগুলো আমি মনে মনে আবার পড়ছিলাম, গুনগুন করে আর কি। বাসায় ফেরার পথে আমাদের বাসাটা পশ্চিম দিক দিয়ে ঢোকা যায়, পূর্ব দিক দিয়ে ঢোকা যায়। তো আমি পূর্ব দিকে যে গেটটা আছে ওখানে সিঁড়িতে পা রেখেছি, আর দক্ষিণ দিকে একবার তাকিয়েছি মাত্র। দক্ষিণ দিকে তাকাতে যখন তাকালাম, তখন দেখছি যে দুটো ছোট ছোট বাচ্চা, ওদের ফেস গুলো ঝাপসা, কিন্তু বোঝা ছিল দুটো ছোট বাচ্চা, আর মেবি সিলভারের মতো ব্রাইট, আর খুব মোহনীয় ছিল দৃশ্যটা। আশেপাশে সবকিছুই কিন্তু পরিষ্কার, ওদের ফেস গুলো একটু ঝাপসা, আর ওদের চেহারাটা বুঝতে পারছিলাম না, তবে সাদা রঙের ছিল আর রূপালী কালার। তো আমি ওদেরকে দেখে ভাবছি হয়তো কেউ পাশের গ্রাম থেকে হয়তো কেউ আসছে কিছু চুরি করার জন্য। আর রাসেল ভাই বলেছে আমাদের তো গার্ডেন আছে, সুপারি বাগান, আমাদের ডাবের গাছ আছে, ওখান থেকে মানে সবাই কিন্তু ওগুলো চুরি করে নিয়ে যায়, যেখানে পড়ে থাকে নিয়ে যায়। তো আমি ভাবলাম যে হয়তো এ ধরনের কোনো বাচ্চা টাচ্চা আছে। তো আমি হঠাৎ করে খুব চিৎকার করলাম, আর এই চিৎকারটা নাকি ছিল অন্যরকম। মা আমাকে পরে বলেছেন যে চিৎকারটা নাকি অন্যরকম ছিল, স্বাভাবিক রকম না, যে কেউ এসেছে যে তাকেই বলছি, এটা না। কিন্তু তো মা নামাজ পড়ছিলেন, উনি তাড়াহুড়ো করে নামাজ শেষ করে বাইরে আসলেন। আসার পরে উনি আমাকে চূড়া পরে ফু দিলেন, দেওয়ার পর উনি ভেতরে নিয়ে গেলেন। যাওয়ার পরে বলছেন যে কি হয়েছে, আমি তাকে খুলে বললাম যে এই ধরনের হয়েছে। আর যখন বাচ্চা দুটো চলে যায়, ভয় পেয়েই চলে যায়, এ ধরনের একটা ফিলিংস। তবে ওদের মাঝে ভয়ের কোনো চিহ্ন ছিল না, ওরা জাস্ট দৌড়ে যাচ্ছিল, আর ওদের কথা আমি বুঝতে পারছিলাম না। আর ভুট্টা একটা ক্ষেত ছিল, ওখানে তারা মেঠোপথে যেই যাচ্ছে, যাওয়ার পরপরই ওখানে তারা উদা হয়ে গেল। তারপর থেকে আমি দেখিনি। তারপর রাসেল ভাই আর একটা হচ্ছে যে আমি কিন্তু টাকা পেয়েছিলাম 52। সেটা তো পরে শোনা যাবে, আপাতত আমরা সেটাই, আমরা একটা ঘটনা শুনলাম, এবং এই ঘটনাটা পরে আমরা একটা কিছু SMS পড়তে চাই এখন। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসছেন, এবং আমরা আপনার কাছে বেশ কয়েকটা ঘটনা শুনলাম একে একে, এবং আশা করছি যে ভবিষ্যতেও সুযোগ পেলে আপনি আবারও আসবেন, এবং আজকে যদি সুযোগ পান তাহলে আমরা আপনার কাছে আরো ঘটনা শুনবো। আপনি চমৎকার ভাবে বলছিলেন ঘটনাগুলো। শুভ আমাদেরকে SMS করেছেন ইংলিশ রোড থেকে, স্টোরিটা খুব ভালো ছিল, শুনতে ভালো লাগলো। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি যে কবি জিনজিরা থেকে SMS করেছেন, এবং তিনি বলেছেন যে ওয়ার্ল্ডের সবচাইতে মানে গ্রেট যদি কিছু থাকে সেটা হচ্ছে 88.0 FM এর ভূত FM আমাদেরকে। এছাড়াও ফারহান লিখেছেন উত্তরা থেকে যে রাসেল ভাই ফোর্থ স্টোরিটা খুব ফ্যান্টাস্টিক ছিল, এবং আমাদেরকে এমডি রাকিব আহমেদ ক্যান্টনমেন্ট থেকে SMS করেছেন, লাস্ট স্টোরিটা অসম, লাইট অফ করে শুনছি এবং তার কাছে ভয়ও লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে আরো একবার ধন্যবাদ। আপনারা অনেক কষ্ট করে আপনি অনেক দূর থেকে এসছেন, বাট দেখেন আপনাকে কিন্তু যারা শুনছেন তারাও কিন্তু প্রশংসা করছেন। সুতরাং আপনারা মানে এটা একটা অদ্ভুত রিলেশন আসলে। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে আশিস চিটাগং থেকে SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি তাসবির। এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদেরকে SMS করেছেন রনি সিলেট থেকে, আমাদেরকে কবি SMS করেছেন, কবি ফারুক খান বড়াইগ্রাম থেকে, এছাড়াও অর্চি ঢাকা থেকে SMS করেছেন আমাদেরকে রিফ
এবং তার ওয়াইফ দুলিস কার্টুন গার্ডেন থেকে। অর্চি জিজ্ঞেস করছেন বাবু ভাই কোথায়, আমরা দেখি খুব দ্রুত আবার তাকে নিয়ে আসতে পারি কিনা, কথা বলে দেখবো। ইমাথ আমাদের সাথে এসএমএস করেছেন, এছাড়াও এসএমএস করেছেন আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদেরকে ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস, এটা খুব জরুরি, কিন্তু ইমেল করাটা খুব জরুরি। সো আমাদের ইমেল করতে হলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটা একটু মনে রাখবেন বা এখনই লিখে ফেলুন বা ফেসবুক থেকে নিয়ে নেবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে boothfm@radiofurti.fm। আমি স্পেলিংটাও বলে দিই, BHOOTFM@radiofurti.fm। আমাদের ফেসবুকের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.furti, www.facebook.com/boothfm.russell। দুটোতেই আমি সারা সপ্তাহ জুড়ে আপনাদের চোখ রাখি আপনাদের কর্মকাণ্ডের উপরে, এবং আমি অবশ্যই 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 মানে খোঁজ খবর রাখি এবং আপনাদেরকে রিপ্লাইও করি কিন্তু, রাইট? এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকেই আমাদের এসএমএস করছেন এবং কমেন্ট করছেন ফেসবুকে, একা শুনছেন আমাদের এখানে, এরকম অনেকেই ফেসবুকে লিখছেন। এবং আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আচ্ছা, আমাদের এইখানে দেখতে পাচ্ছি যে আজকে ভূত এফএম জোস হচ্ছে, লিখেছেন ফাহমিদ রাফিন, এবার ফেসবুকে কিন্তু লিখেছেন তিনি। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আরো পারভেজ একটা চমৎকার একটা ইনফরমেশন দিচ্ছি, রাসেল ভাই ফার্স্ট এবং থার্ড ঘটনাটা খুব ভয়ের ছিল। এবং আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে রূপকথার রাজকন্যা অ্যানা আমাদেরকে বলেছেন এবং তিনি বলছেন যে ভাইয়া খুব ভয় পেলাম। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে এখানে লিখেছেন যে MJ মোহাম্মদ আরিফুল মালদ্বীপস থেকে তিনি শুনছেন, মালদ্বীপস থেকে আমাদের এখানে রয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ এখনো আমাদের সাথে থাকার জন্য। এছাড়াও আরো অনেকে এখানে কমেন্ট করছেন, আপনিও কমেন্ট করতে চাইলে বা কমেন্ট দেখতে চাইলে সেখানে যেতে পারেন এবং আপনিও কমেন্ট করতে পারেন। আজকে আমাদের এখানে যারা অতিথিরা রয়েছেন তাদের ছবিও আমরা পোস্ট করছি ফেসবুকের পেজে, সুতরাং সেখানেও যেতে পারেন এবং সেখানে যেও আপনারা ছবিগুলো দেখতে পারেন যে কারা আজকে এই ঘটনাগুলো বলছেন। আমাদের গেস্ট চেঞ্জ করতে হবে, সো সেই জন্য আমাদের একটা বিরতির প্রয়োজন, আমাদের ছোট্ট বিরতি নিতে হচ্ছে এবং বিরতির পর আমরা আবারও ফিরে আসবো, কথা দিচ্ছি খুব দ্রুত। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Booth FM, the night comes alive with driving form. ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 1:20। আমি রাসেল আজির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের নতুন দুইজন অতিথি। এবং প্রথম অতিথিকে আমি একটু পরিচয় করে দিই আপনার সাথে। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন? মনোময় কাপুরিয়া, মোহাম্মদপুর থেকে। মোহাম্মদপুর থেকে। আপনার সাথে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা কবে ঘটেছিল? ভাই এটা আপনার 11 মার্চ, এই 2015 11 মার্চ। কি হয়েছিল বলেন তো একটু? হ্যাঁ, যতদূর 11 মার্চে ঠান্ডাটা একটু কমে গিয়েছিল ঢাকা শহরে অন্তত। তো নিকুঞ্জ 2 আমার ফ্রেন্ড থাকে শাওন, ওর বার্থডে ছিল ওদিন। আমি বার্থডেতে গিয়েছিলাম যেহেতু আমার দাওয়াত করেছিল। তো ওখান থেকে ফিরতে ফিরতে প্রায় রাত 11টা সাড়ে 11টা বেজে গেছে। তো আমরা যারা ঢাকায় থাকি তারা জানি নিকুঞ্জ 2 থেকে 1 দিকে বেরোতে একটি গেট আছে। গেটে যাওয়ার পরে ওখানে সিকিউরিটি থাকে, সিকিউরিটি আমাকে ভিতরে ঢুকতে দিচ্ছিল না, বলছি যে ভিতরে আত্মীয় থাকে, এটা বলেই আমি ভিতরে ঢুকেছি। আচ্ছা, রাত 11টা সাড়ে 11টা, তখন ওখানে আবাসিক এলাকা তো ওটা অনেক ফাঁকা, পুরোই ফাঁকা। তো ওর মধ্যে আমি কিছু দূর বাইক নিয়ে এগিয়ে যাওয়ার পরে আমি অনেক ঠান্ডা ফিল করতেছি, মানে বেশি রকম, যতটা বাইরে আছে তার থেকে অনেক বেশি। তো আমি অস্বাভাবিকের ঠান্ডা ফিল করার পরে হঠাৎ দেখি আমার বুক খুব আটকে গেছে, মনে হচ্ছে বুকের মধ্যে কেউ চেপে বসে আছে এবং আমি দম নিতে পারতেছি না। দেন আমি বাইকটাকে বাম দিকে সাইড করি, সাইড করার পরে পিছনে আমার একটা ছোট ভাই ছিল, আমি বাইক চালাচ্ছিলাম। তো পিছনে ছোট ভাইয়ের নাম জুবায়ের, সে আমাকে হঠাৎ পিছন থেকে ধাক্কা দেয়। ধাক্কা দিলে তখন মনে হয় আমার বুকটা হালকা হয়ে আছে। তো আমাকে জিজ্ঞেস করে যে ভাইয়া তুমি এত রাতে বাইক থামালে কেন এই রোডের মধ্যে? আমি বললাম তাকে যে আমার বুকে আসলে চেপে ধরতেছে, আমার শরীরটা খুব খারাপ লাগতেছে। হঠাৎ করে একদম, মানে কোন ধরনের কোনো আগে কোনো অস্বাভাবিকতাই ছিল না? না, আগে কোনো অস্বাভাবিকতা ছিল না, সারাক্ষণ আসছি, এর আগে অনেকবার গেছি ভাইয়া, এরকম হয়নি। এরকম হয় নাই না, সেদিন হঠাৎ করে। আর আমার এমন কোনো না যে বাইক চালানোর মধ্যে আজ পর্যন্ত এমন কিছু হয়নি। হওয়ার পরে
ও আমাকে বললো যে ভাইয়া আমি কিছু বলি, যে আমার কানের পাশ থেকে অতি গরম কিছু একটা চলে গেল কেবল তোমাকে ডাক দেওয়ার পরে। ও ভয় পাইছে। এর মধ্যে হঠাৎ দেখি পাশেই ফুটপাত ছিল, ফুটপাতটা একটু উঁচু, ওখানে একটা 70 থেকে 80 বয়সের বৃদ্ধ লোক পায়জামা পাঞ্জাবি সাদা পরে দাঁড়িয়ে আছে। তো উনি এগিয়ে আসলো আমার দিকে। এগিয়ে আসার পরে বলল যে বাবা কি হয়েছে তোমাদের? তো আমি বললাম যে চাচা আমি যাচ্ছিলাম, এরকম যেতে যে আমার মনে হলো বুকে কেউ চেপে ধরছে, তারপরে বাইক সাইড করছি। ঘটনাটা আমি আসলে তাকে খুলে বললাম। খুলে বলার পরে সে বলল যে বাবা কোনো খারাপ কিছুই হবে, হয়তোবা তুমি তার যাবার পথে বাধা হয়েছো তাই তোমার উপরে চেপেছিল, যা হোক সেটা চলে গেছে, তো তুমি যত তাড়াতাড়ি সম্ভব এটা চলে যাও এখান থেকে। তা আমি জানার চেষ্টা করলাম তার কাছ থেকে আগে এরকম কিছু হয়েছে কিনা। তা খানিক সে আমার দিকে এমন ভাবে তাকালো, তার চোখটা অতিরিক্ত লাল হয়েছিল, খুব নিষ্ঠুর চোখে তাকিয়েছিল, বিরক্ত মনে হচ্ছিল আমার কথাবার্তা শুনে। সে নেক্সট টাইম আমাকে আবার বলল যে তুমি এখানে চলে যাও, এটাই ভালো হবে। তো আমি আর কথা না বাড়িয়ে বাইক স্টার্ট দিয়ে সামনের দিকে এগোতে শুরু করলাম। এই সময় আমার পিছনে ছোট ভাই জুবাইর ছিল, সে ঘুরে তাকিয়ে তাকে ধন্যবাদ অথবা দেখতে চাইছিল সে কি করে, তাকিয়ে দেখে সাথে সাথেই নেই। আর একটা বৃদ্ধ মানুষের পক্ষে এত তাড়াতাড়ি কোন জায়গা থেকে কি বলবো, যখন বললো তারপরে আপনি বাইক টান দিবেন সঙ্গে সঙ্গে তাকাইছে, সেটাই কয়েকটা সেকেন্ডে 1 সেকেন্ড বা 1.5 সেকেন্ড বুড়ো মানুষের পক্ষে যাবে, এটাই। তারপরে ভাই আমি যতদূর শুনছি আগে যে কখনো বিপদ আসলে পিছনে তাকাইতে নেই, তো আমি আর তাকাইনি, ওই অবস্থায় বাইক চালাই। যদিও আমার গায়ে তখন কাঁপতেছিল, আমি বহুত কষ্টে বাইক চালাই মোহাম্মদপুর যাই। তারপরে বাসায় যে কাউকে কিছু বলি নাই, ও জানতো আর কিছু ফ্রেন্ডদের জানাইছিলাম। পরে আস্তে আস্তে দিন যাওয়ার পরে আমি সবাইকে টুকটাক জানিয়েছি, আমার বাসার লোকজনকেও। সমাধান পাননি? না, আমি লজিক পাইনি ভাই। আমি শুনছি যে বললাম আপনাকে যে আগুন উড়ে যায়, আমার নিজের গ্রামের বাড়ির ছাদের উপর থেকে প্রায় আগুনে ফুলকি ওড়ে, কিন্তু এর একটা লজিক যে মিথেন গ্যাস থেকে সাধারণত হয় এগুলো, কিন্তু এটার কোনো লজিক ছিল না যে আমি একটা মানুষকে 2-3 সেকেন্ডের মধ্যে গায়েব। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আমাদেরকে আপনার ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আমরা যেহেতু সময় খুব কম, আমরা পরবর্তী অতিথির কাছে চলে যাব এবং তার কাছ থেকে আমরা ঘটনা শুনবো। এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসছেন? হ্যালো লিসেনার, আমি আব্দুল্লাহ মাহমুদ, এসেছি পাবনা থেকে। আমি বললাম যে আজকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসছেন, রংপুরের পরে এখন পাবনা। সো আপনার নামটা তো বললেন, কোথা থেকে এসেছেন সেটা বললেন, আমরা ঘটনা শুনি। ঘটনাটি ঘটে আসলে আমার আঙ্কেলের সাথে, মোহাম্মদ সেলিম মোল্লা। তো আজ থেকে প্রায় 30-35 বছর আগে 1980 সালের দিকে ঘটনা। তো তখন গ্রাম অঞ্চলে আর কি যাত্রাপালা খুব ডাক নাম ছিল, গ্রামের এন্টারটেনমেন্ট বলতে যাত্রাপালাই ছিল একমাত্র। তো তারা বন্ধুরা প্ল্যান করলো যে একদিন যাত্রা দেখতে যাবে। তো যাত্রাটা বেশিরভাগ হতো আর কি নদীর ওপার চর এলাকায়। তো একদিন কিন্তু ওখানে যেতে তাদের নৌকা দরকার ছিল, তো তারা একটি ডিঙ্গি নৌকা জোগাড় করলো। এবং যেদিন যাবে আর কি সেদিন সন্ধ্যার সময় তারা ভালোভাবে গেল, যাত্রাপালা দেখে শেষ করে রাত 3টার দিকে ফিরবে আর কি। তো তারা নৌকায় উঠে এবার চলে আসলো। এবার চলে আসার পরে তারা একটা জিনিস খেয়াল করলো যে দুটো মহিলা বোরকা পরে তো দাঁড়িয়ে আছে এবং তাদের কোলে একটি বাচ্চাটা অনেক বয়স 7-8 বছর হবে। জীবন মৃত সেটা বোঝা যাবে না, কারণ বাচ্চাটা লড়ছিল না, তাদের কোলে ছিল। তো এটা দেখে আমার আঙ্কেলের এক ফ্রেন্ড মোহাম্মদ ইমরান, সে জিজ্ঞেস করলো যে এত রাতে আপনারা এখানে কি করছেন? তো আমি বললো যে আমরা নদী পার হব কিন্তু নৌকা পাচ্ছি না। তো আমার আঙ্কেল দেখলো যে এত রাতে মহিলা দুটোকে বিপদে না ফেলে আমরা বরং পার করে দিই। তো আঙ্কেল তাদের 3 বন্ধুকে বললো তোমরা বাড়ি যাও, আমরা এই 2 মহিলাকে পার করে বাড়ি আসতেছি। আল্লাহ ঠিক আছে। তো মহিলাকে নৌকা উঠতে বললো এবং তারা এসে নৌকার ছোট ছই আছে সেটা সেখানে বসলো। তো বসার পর তখন যে নৌকার দা টানবে, আমার কাকার বন্ধু দা টানছিল, দেখলো যে নৌকাটা প্রচন্ড ভারী হয়ে গেছে এবং তার পক্ষে দা টানা পরে অসম্ভব হয়েছে, খুব কষ্ট হচ্ছে তার দা টানতে আর কি। তো এর আগেও 5 জন ছিল, কিন্তু এত ভার হয়নি, যে এখন 4 জন আছে তার দ্বিগুণ ভার মনে হচ্ছে। তো তিনি খুব কষ্ট করে নদীতে যাচ্ছেন। নদীর যখন ঠিক মাঝখানে আসলেন, তিনি হঠাৎ করে শুনলেন যে 2 মহিলা হঠাৎ করে কেঁদে উঠতেছে, খুব অদ্ভুত কটে কেঁদে উঠছে আর কি। তো আঙ্কেল জিজ্ঞেস করলেন কি ব্যাপার, আপনারা কাঁদছেন কেন?
তো মহিলাজন তখন খুব মানে মোটা কণ্ঠে বললো যে আমরা এখানেই নামবো, নৌকা এখানেই থামা। তো আঙ্কেল কিছু না বুঝে বললো যে এখনো তো আমরা তীর পাইনি, আপনারা এখানে কিভাবে নামবেন? তো এই কথা বলার সাথে সাথে মহিলা দুজন মানে নৌকার দুপাশ থেকে দুই মহিলা নদীতে ঝাঁপ দিল, এবং যখন ঝাঁপ দিল তাদের সাথে সেই বাচ্চাটা আর কি ছিল না। তো এটা যখন দেখলো আঙ্কেল এবং আঙ্কেল তার বন্ধু খুব অবাক হয়ে গেলেন যে এটা কি হলো। তো তারা দুজনে তাকিয়েছিলেন। তো সাধারণত একটা মানুষ মানে নদীতে ডুব দিলে সাধারণত সর্বোচ্চ 1 মিনিট থাকতে পারবে। তো তারা নৌকাতে মানে চারপাশে খুঁজতে থাকলেন, কিন্তু কোনো মানুষের চিহ্ন মাত্র পেলেন না। তো আঙ্কেল বললেন যে এটা নর্মাল না। তার ফ্রেন্ডকে বললেন যে তাড়াতাড়ি নৌকা দাঁড় টানো, আমরা তীরে ফিরে যাই। তো নৌকা যে মানে দাঁড় টানবে তখনই নৌকা 1 ইঞ্চিও লড়ছে না, মানে পুরো স্ট্রং হয়ে গেছে, মানে নৌকা দুলছেও না লড়ছেও না কিছুই না, মানে মনে হচ্ছে নিচ থেকে কেউ যেন নৌকাটা টেনে ধরে আছে। তো এই অবস্থা আমার কাকা মানে আমার আঙ্কেল আর কি, সেও মানে একটা বাঁশ নিয়ে তাকে সাজালো, কিন্তু কোনোভাবে নৌকা এই করতে পারলো না। হঠাৎ মানে নৌকা প্রচন্ড জোরে আর কি দুলতে থাকলো, মানে খুব জোরে দুলতে থাকলো আর কি, ঝড় আসলে যেমন হয়। তো তিনি খেয়াল করে দেখলেন যে হঠাৎ করে নদীর নিচ থেকে কয়েকজন সাদা কাপড় পরা লোক নদীর নিচ থেকে নৌকা এসে শুয়ে পড়তেছে নৌকার মধ্যে। এটা খুব অদ্ভুত ব্যাপার, এই জায়গাটা খুবই অদ্ভুত। মানে নৌকার নিচ থেকে উঠে শুয়ে পড়ছে নৌকার মধ্যে, এবং তারা সংখ্যায় অনেক ছিল, মানে হিসাব ছিল না, মানে একজনের পর আরেকজন, একজনের পর আরেকজন, মানে শুধু নৌকায় শুয়ে পড়ছে। এটা দেখে যারা দুজন ঠিক থাকতে পারলেন না, তারা মানে অজ্ঞান হয়ে গেলেন। তো এটা দেখার পর একটা জেলে আর কি পাশ দিয়ে যাচ্ছিলেন, তো জেলে দেখলেন যে নৌকাটা মানে অদ্ভুত কিছু একটা হতেছে আর কি। তো তাতে তিনি যে দেখলেন যে 2টা লোক পড়ে আছে, এবং তাদের মুখ দিয়ে প্রচুর পরিমাণ ফেনা বেরোচ্ছিল, সাদা এক ধরনের আঠা জাতীয় বেরোচ্ছে। তো সেই সময় তোমার মোবাইল টোবাইল ছিল না, তো তিনি তার নৌকায় দুটো পারে এসে তাদের ঠিক করেন আর কি। তো এই ঘটনা আর কি মূল কাহিনীটা হচ্ছে ওই সময় ওখানে একটা আমাদের ঘাটে আর কি মানে বিশাল একটা কবরস্থান ছিল, মানে নদীতে যমুনা নদীতে পুরাটাই ভেঙে যায় আর কি, যার পর এই ঘটনা প্রায় মানুষের সাথে ঘটে আর কি। তার মানে একটা কবরস্থান ছিল, সেই কবরস্থান ভেঙে যাবার পরে যারা ওই নদীতে মাছ ধরতে যান বা যারা ওই নদীতে নৌকা নিয়ে পার হন, তারা এরকম অনেক ধরনের ঘটনা যেমন আমার মানে সিনিয়র ভাইরা, গ্রামের সিনিয়র ভাইরা, তারা একদিন পিকনিক করতে গেছিলেন আর কি। তো চরে পিকনিক করতে গেছিলেন, নৌকা নিয়ে গেছিলেন। তো একদিন তারা রান্না করবে, কিন্তু মানে খড়ির জ্বালানোর জন্য কেরোসিন তেল দরকার ছিল। তো কেরোসিন তেল নৌকার মধ্যে যেহেতু ডিজেল আছে, তো ডিজেল একটু আনে গে। তাই আমার মানে বড় ভাই নাম আমার শাহিন মোল্লা, সে গেলেন এবং আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়ে কিন্তু ফিরতেছে না। কি ব্যাপার এটা দেখে তারা সব বন্ধুরা তার যেতে লাগলে, নৌকার মধ্যে সে অজ্ঞান পড়ে আছে। কি হয়েছে এবার মানে সবাই তাকে পানিটা নিতে সুস্থ করলেন, এবং সুস্থ করার পর দেখলেন যে বললেন যে কি হয়েছিল, তুমি এখানে পড়ে আছো কেন? সে বললো যে আমি যখন আসলাম দেখি যে নৌকার মধ্যে শুধু মানে অনেক লাশ, মানে অনেক মরা মানুষ। সেটাই মানে অনেকে এরকম ধরনের দেখেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি সরাসরি পাবনা থেকে এসছেন, এবং পাবনা থেকে ঢাকায় এসে আমাদের এখানে জয়েন করে মানে আমি লাস্টে যখন আমাদের ঢাকার বাইরে থেকে কিছু মানুষজন, কিছু অতিথি এসেছিলেন, তখন আমি বলেছিলাম যে দেখেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন চাইলে, আপনারা যদি আগ্রহী হন, আপনারা যদি ভালোবাসার টান খুব বেশি হয়, আসতে পারেন। এবং আপনারা যে এত তাড়াতাড়ি চলে আসবেন, আজকে অলরেডি আমরা রংপুর, কোথায় পাবনা, আরো একজন আছেন, তিনিও ঢাকার বাইরের, কিছুক্ষণের মধ্যে আপনার সাথে জয়েন করবেন। বিভিন্ন জায়গা থেকে এসেছেন। এটা একদমই ভূত এফএম এর প্রতি আপনাদের ভালোবাসা। আওয়াল রংপুর থেকে আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে তিনি বলছেন যে ভয় পাচ্ছি তাই লাইট অন করে শুনছি। মাহিন এবং সিথি আমাদের ময়মনসিংহ থেকে SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন, এবং তিনি বলেছেন যে ভালো লাগছে তার কাছে। সুমন জ্যাকসন হাসনাবাদ কেরানীগঞ্জ থেকে SMS করেছেন। পুনম আমাদের SMS করেছেন, এবং SMS করেছেন দেখতে পাচ্ছি আমাদেরকে। এছাড়াও সৌমিক, এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি সেজান, আমাদেরকে ফয়সাল SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি নাইফা, এছাড়াও আমাদেরকে ফাহিম খান চট্টগ্রাম থেকে SMS করেছেন। আলমাস আলী সিলেট থেকে SMS করেছেন। এছাড়া আমাদের SMS করেছেন তিমাত পুলিশ লাইন থেকে। আমাদের এখানে শুভ ইংলিশ রোড থেকে আবারও SMS করেছেন। আমাদের এখানে SMS করেছেন দেখতে পাচ্ছি
পাবনা থেকে, এবং আজকে পুরো আজ অসাধারণ ভয়ের ছিল। থ্যাঙ্কস সবাইকে। তো বুঝতে পারছি যে পাবনা থেকে আজকে খুব জোরে সোরে সবাই শুনছেন এবং SMS ও পাঠাচ্ছেন, বিকজ পাবনার একজন আছেন, এবং আমি ধরেই নিচ্ছি যে এটা যিনি পাঠাচ্ছেন তিনিও আমাদের আজকের যে অতিথি সেই অতিথির একই এলাকার। ইঞ্জিনিয়ার সোহেল আমাদেরকে লিখেছেন যে তার কাছে প্রথম স্টোরিটা খুবই ভালো লেগেছে, আমার কাছেও খুব ভালো লেগেছে। হানিফা লিখেছেন নাইস ফুর্তি, আচ্ছা নাম লেখেনি সুতরাং পড়তে পারলাম না। মোস্তাক বেলি রোড থেকে লিখেছেন তিনি তার ছোট্ট বেবি মাহিসা এবং তার ওয়াইফ তাবাসসুম তারা সবাই একসাথে ভূত FM শুনছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা রেগুলার আমাদের SMS করেও জানিয়ে দেন যে আপনারা শুনছেন। এছাড়াও আমি দেখতে পাচ্ছি অলরেডি আমাদের এইখানে যে ফেসবুকের পেজ রয়েছে সেই পেজেও আপনাদের কমেন্ট, এবং 2010 সাল থেকে যিনি ভূত FM শুনছেন তার নাম হচ্ছে MD শাহরিয়ার ইসলাম খোকন, তিনি ফেসবুকে আমাদেরকে সেটা জানিয়েছেন। আলিফ ভাইকে অনেক ধন্যবাদ জানিয়েছেন। কামরুল হাসান আমাদেরকে, এছাড়াও আকাশ নীল SMS করেছেন, এখানে কমেন্ট করেছেন তার কাছে আরো ভয় দরকার তার কাছে। আকবর খান অপু আমাদের খুব ভয় লাগছে, আমাদেরকে পাবনার স্টোরিটা ভালো লেগেছে লিখেছেন আবু রাহাত ইমন। আজিব হৃদয় আমাদের এখানে বলছেন যে তিনি বলছেন যে এই গরমেও তার শরীর কাঁপছে, এবং আমাদেরকে এখানে ফেসবুকেই লিখছেন সবাই। আমাদের এখানে MT তুহিন FC লিখেছেন যে রংপুরের ভাইয়ের স্টোরিটা তার কাছে অবশ্য অতটা ভালো লাগেনি। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আরো অনেকেই লিখছেন, এখানে কমেন্ট করছেন। ফিরোজ আহমেদ লিখেছেন ভেরি নাইস, এবং সাউন্ডের প্রশংসা করছেন পল্লব শাহরিয়ার, এবং এটা তো অবশ্যই মাসুমকে দিতেই হবে যে মাসুম খুব মন দিয়ে এই কাজটা করছে, এবং তার কাছে যখন ঘটনা বেশি ভালো লাগে তখন সে আরো বেশি মনোযোগ দিয়ে কাজটা করে। সো আমাদের ছোট্ট একটা বিরতিতে যেতে হবে, এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো, নতুন অতিথি নিয়ে আসতে হবে। সুতরাং সেই পর্যন্ত আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদেরকে SMS পাঠাবেন। SMS পাঠানোর নিয়ম হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদেরকে ইমেইল করতে চাইলে আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে, এবং অবশ্যই ঘটনার শুরুতে উল্লেখ করুন যে ঘটনাটি আপনি এখানে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাবো। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপও পাঠিয়ে দিতে পারেন, তবে ঘটনা শেষে একটা ঘটনা যদি পাঠিয়ে দিতে পারেন আপনি লিখে, সেটা সবচেয়ে বেশি ভালো হয়, কারণ আপনারা জানেন যে প্রতি বছর আমাদের ভূত FM এর বই বের হয় বই মেলায়। এছাড়াও আমাদের ফেসবুকের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.furti, www.facebook.com/bhutfm.russell। আমার স্পেলিং হচ্ছে RUSSELL। আমাদেরকে নাজমুল রংপুর থেকে লিখেছেন যে রংপুরের ঘটনাটা অনেক ভালো ছিল, রংপুরবাসীর কিন্তু এটা বেশ খারাপই লেগেছে। সুতরাং একটা ওই যে রংপুরের ঘটনা নিয়ে একটু আগে একটা SMS করলাম, সেটার পরিপ্রেক্ষিতে লিখেছেন। ওকে, আমার মনে হয় যে কেউ যে কোনো ঘটনা নিয়ে আপনারা আপনাদের মতামত ফিরিয়ে জানাতেই পারেন, এবং আমরা আমাদের ফেসবুকের পেজ তো সেটা আপনার জন্য খোলাই রয়েছে। একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি নতুন অতিথির সাথে। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM, the night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 1:41 শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকের অতিথিরা আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। এবং আমাদের শেষ অতিথি যিনি, তার নাম আমরা শুনবো এবং কোথা থেকে এসছেন সেটাও শুনবো। তার আগে কিছু SMS পড়তে হবে, গালাগালি শুরু করেছে আমাদেরকে। রেজওয়ান যেমন জানিয়েছেন যে তার কাছে অনেক ঘটনা রয়েছে, তিনি ভূত ফিল্মে আসতে চান নেক্সট উইকে। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমার মনে হয় যে অবশ্যই ঘটনা আমরা থাকলে অবশ্যই শেয়ার করার সেরা জায়গা হচ্ছে ভূত ফিল্ম। প্রিন্স আমাদেরকে SMS করেছেন খিলগাঁও থেকে। এছাড়াও দেখতে পাচ্ছি সাগর SMS করেছেন, পাখি রাজশাহী থেকে SMS করেছেন, আমির শাহিন ভুঁইয়া SMS করেছেন লাবিব SMS করেছেন, ফারিহা চৌধুরী চিরাং থেকে। এছাড়াও সৈকত আমাদের SMS করেছেন আমাদেরকে, প্রান্তি SMS করেছেন, আরো অনেকে। আপনি যদি SMS করতে চান মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ভাইয়া আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি কোথা থেকে এসছেন?
আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শহীদুজ্জামান পাবেল, আমি আসছি মুন্সিগঞ্জ থেকে। সো আমরা পেয়েছি রংপুর থেকে, আমরা পেয়েছি পাবনা থেকে, আমরা এখন শুনবো মুন্সিগঞ্জের স্টোরি। দেখা যাক কোথাকার ঘটনা, এলাকা ভিত্তিক ঘটনা কিন্তু আজকে হচ্ছে। সো আমরা মুন্সিগঞ্জের একটা ঘটনা শুনছি, শুনি আপনার ঘটনা। আপনি বেসিক্যালি দেশের বাইরে থাকেন, কোন দেশে থাকেন আপনি? সিঙ্গাপুর। এবং ঘটনা যেটা ঘটেছে সেটা তো সিঙ্গাপুরে ঘটেছে, রাইট? সিঙ্গাপুরে ঘটছে ঘটনা, দেশেও কিছু ঘটনা আছে। আমরা সিঙ্গাপুরটা দিয়ে শুরু করি। ওকে, কত বছর ছিলেন আপনি সেখানে? সিঙ্গাপুর ছিলাম 2 বছর। 2 বছর। আবার কি যাবেন? আচ্ছা, তার মানে মাঝখানের সময়টা আপনি এখন আছেন, আপনাকে পেয়ে গেছি। সিঙ্গাপুর থেকে শোনেন তো আমাদেরকে, না? সিঙ্গাপুর থেকে আমি আসার পর আপনাদের ফুটি অ্যাপটা চালু হয়েছে, সেই জন্য বিশেষ করে রেডিও ফুটি পরিবারকে ধন্যবাদ জানাই যে আমরা যারা প্রবাসে থাকি তাদেরকে অনেক কষ্টের মাধ্যমে, যেমন আমার প্রিয় একটা অনুষ্ঠান ভূত এফএম, তো আমি দেশে থাকতো একটা পর্ব মিস করতাম না। যখন আমি সিঙ্গাপুর ছিলাম তখন আমার, এখন আপনাকে আর কিচ্ছু মিস করতে হবে না, আমরা এখন আপনার ঘটনা মিস করতে চাই না। চলুন আপনার ঘটনা শুনি। সিঙ্গাপুরে কি ঘটনা ঘটেছিল একটু প্লিজ আমাদেরকে জানিয়ে দিন। সিঙ্গাপুরে আসলে মূলত ঘটনা হচ্ছে আমি কনেকশন স্কিল করে সিঙ্গাপুর যাই, তো কোম্পানির সাথে আমার একটু দ্বিধাদ্বন্দ্ব চলছিল আর কি, চলছিল আর কি। ইয়েস, যার কারণে আমি সিঙ্গাপুরে কাজ করার পর এক পর্যায়ে অ্যাক্সিডেন্ট হওয়ার ক্ষেত্রে আমি বসকে বলি, সেক্ষেত্রে সে আমাকে দেশে পাঠিয়ে দেওয়ার জন্য বিশেষ করে অনেক প্রকার চাপ সৃষ্টি করে। তো সেই ক্ষেত্রে আমি কোম্পানি থেকে পালিয়ে এক উকিলের শরণাপন্ন হয়ে বাইরে থাকি আর কি। বাইরে থাকা অবস্থায় যে একটা রুমে থাকি, সেই রুমটার আসলে বিশেষ করে একটা বর্ণনা না দিলে হয় না, কারণ রুমটা তেমন একটা বর্ণনা, আর বাঙালি মালিক, সাধারণত আমরা বাঙালি যারা আছি, যে দেশে আছি সেই দেশে আসলে ব্যবসা জিনিসটা আগে খুঁজি। তো সেক্ষেত্রে আমরা যে রুমটাতে থাকতাম সে রুমটা খুব ছোট, আর সিলিং পার্টিশনের রুম, আমাদের দেশের মতো ওইরকম না, যার কারণে আমাদের ওই রুমে 8 জন আমরা মোটামুটি থাকতাম, একতলা দোতলা খাটের মতো করে, আর আমি থাকতাম দোতলাতে। তো প্রথম সেরকম কোনো ঘটনায় আমার সাথে হয়নি, বাট মাস 3 যাওয়ার পর আমি রাত্রেবেলা, এরকমই একদিন রাত্রেবেলা, আর মাঝখানে আরেকটা কথা বলে রাখা ভালো যে আমি অনেক রাত্রে যে জাগতে হয় আর কি, সাধারণত কানের মধ্যে ইয়ার প্লাগ লাগায় গান শুনতে শুনতে ঘুম, এই অভ্যাসটা আমার আসলে একটা বাজে অভ্যাস। তো ওই দিন রাত্রেবেলা আমি ভূত এফএম ডাউনলোড করে শুনতে শুনতে শুয়েছিলাম, তো হঠাৎ করে চোখটাও লাগছে কিনা আমি শিওর আসলে বলতে পারতেছি না। তো আমি দেখি যে উপরে সিলিং এর উপর দিয়ে একটা ফাঁক আছে, ওই ফাঁকটা দিয়ে আফসা জলীয় বাষ্পের মতো কিছু একটা ঘরের ভিতর প্রবেশ করতেছে। আচ্ছা, তো যে জায়গাটা প্রবেশ করতেছে সেই জায়গায় আমি শোয়া অবস্থায় আমার পাটা, তো পায়ের ঠিক ধারে এসে সে বাষ্পটা একটা মানবী রূপে আমার পায়ের ধারে এসে ইচ্ছা ধরে কাঁদতেছে, বাট সেই অবস্থায় আমার হাত পা সব সম্পূর্ণ অবশ হয়ে গেছে, যে আমি একটু লড়বো বা আমার নিচে যাদের আছে তাদেরকে ডাক দেবো, সেরকম কোনো শক্তি আমি ফিল করতে পারতেছিলাম না। তো এরকম কতক্ষণ চলছে আমার আসলে ঠিক জানা নাই। তো উপর থেকে আমি যখন একটা সাউন্ড পাচ্ছি যে উপর থেকে কে যেন নিচের দিকে নামতেছে, আর আমার রুম ওভার করে টয়লেটের দিকে যেতে হয়, সো উপর থেকে যে নামতেছিল সে হঠাৎ করে লাইটটা অন করলো, আর সাথে সাথে দেখলাম ওই ফাঁকটা দিয়ে সেই বাষ্পীয় আকারের মানবীটা চলে যাচ্ছে। তো একদিন যদি হতো তাহলে মনে করতাম হয়তো বা স্বপ্ন বা হ্যালুসিনেশন, কিন্তু ওইরকম কোনো কিছুই না। তারপরের দিন হয় নাই, তারপরের দিন সেম ঘটনা। তো আমি দেখলাম যে আমার তো কোনো ক্ষতি করতেছে না, তো আমি এটার উৎসাহ জানার জন্য একটা ভিতরে একটু অন্যরকম অনুভব হলো। তো এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন টোটালি 6 দিনের মতো এরকম ঘটনা ঘটার পর আমি দেখতেছি যে সে আমার দিকে ঘুরতেছে না বা কোনো কিছু না, শুধু আমার পায়ের ধারে এসে কাঁদতেছে এরকম। তো যাই হোক, আমি আমার এক ফ্রেন্ডকে এই ঘটনাটা জানালাম, পাশাপাশি আমার দেশের বাড়িতে ফোন দিয়ে আমার বড় খালা, আমার মা, তাদেরকে জানালাম। ঠিক তারপর দিন থেকে তারা আমাকে একটা উপদেশ দিল, তুমি যেভাবে শো তার উল্টো দিকে শো, তাহলে আল্লাহর রহমতে তোমার সাথে এরকম কোনো কিছু ঘটবে না। তো আমি দক্ষিণ দিকে মাথা এবং উত্তর দিকে পা দিয়ে শুইতাম, সেম। আমি তারপরের দিন উত্তর দিকে মাথা এবং দক্ষিণ দিকে পা দিয়ে শোয়ার পর থেকে আর ওই ধরনের কোনো ঘটনা আমার সাথে ঘটেনি। তো আমি আসলে এটা লজিক কোনো খুঁজে পাইলাম না যে কাঁদতেছে, আমাকে কোনো স্পর্শ করতেছে না, আমার কোনো ক্ষতি করতেছে না। কিন্তু যেদিনই আমি আমার বন্ধুকে এবং আমার ফ্যামিলির মেম্বারদেরকে জানালাম, ঠিক তারপর থেকে
আমার সাথে এটা ঘটেনি। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি অনেক কষ্ট করে এসেছেন। এবং আমি আজকে আরো একবার স্মরণ করিয়ে দিতে চাই যে হঠাৎ করেই যদি আপনি গিয়ে দেখেন আপনার কমোডের মধ্যে কোনো একটা মাথা পড়ে আছে, কারো একজন পরিচিত কারো একজনের মাথা পড়ে আছে, তাহলে আপনার কেমন লাগবে? আপনি যদি হঠাৎ করে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে দেখেন সেখানে একটা ফুল হাতা শার্ট পরা একটা হাত ঝুলছে এবং ফ্যানটাকে টানছে ক্রমাগত অন্যদিকে, তাহলে আপনার কেমন লাগবে? আর এখন এই ভাইয়া যেটা বললেন যে হঠাৎ করে ভেন্টিলেটরের মধ্যে দিয়ে জলীয় বাষ্পের মতন একটা বাষ্প এসে যদি আপনার বিছানার পাশে বসে এবং সেটা যদি একটা মানুষের আকৃতি নেয় এবং তারপরে আপনার পায়ের কাছে বসে কাঁদতে শুরু করে, তাহলে এই সময় বাকি রাতটা, এই রাতটা আপনার কেমন কাটবে সেটা আমাকে জানিয়ে অবশ্যই আমাদেরকে ইমেল করতে পারেন, আমাদেরকে ফেসবুকে জানাতে পারেন, আমাদেরকে মেসেজ করতে পারেন, বাট আমাদেরকে অবশ্যই আপনি জানাবেন, সেটাই আশা করব। আমি একটা ছোট্ট ঘটনা দিয়ে শেষ করি। আমাদের কাছে আছে এই ঘটনাটা একটু অন্যরকম, আমি বলবো না যে খুব বেশি ভয়ের, বাট একটু অন্যরকম। রুম্পা দাস আমাদের এটা লিখেছেন সিলেট থেকে, এবং তিনি বলছেন রাসেল ভাই আপনি কেমন আছেন জিজ্ঞেস করব না, সবসময় ভালোর দলে। লাস্ট উইকে ইমেল করেছিলাম কিন্তু পড়া হয় নাই, এবারে যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। আমি সিলেট থেকে এসে গল্প শেয়ার করতে পারবো না, তাই লিখে পাঠালাম। গল্পটা মূলত আমি বলবো না কি নিয়ে, একটু পরে বলবো, কারণ এটা হচ্ছে তাহলে মজাটা নষ্ট হয়ে যাবে। এই ঘটনাটা ঘটে 10 বছর আগে আমার মামার কাছ থেকে শোনা, এবং ঘটনাটা শ্রীমঙ্গলের। ওই সময়টা ছিল বর্ষার সময় এবং একটু বৃষ্টি হলেই ছড়া, মানে আপনারা যারা সিলেটে গেছেন তারা নিশ্চয়ই ছড়া চেনেন। ছড়া হচ্ছে ছোট্ট খালের মতো এবং সেটা পানি জমতো, এবং মামা ছড়াতে মাছ ধরতে গেলেন এবং মাগুর মাছ ধরে নিয়ে আসলেন তিনি, এবং মাছটা বড় ছিল। মাছটা এনে তিনি মামিকে দিলেন এবং মামি রাতে রান্না করলেন, সবাই মিলে খেলেন, শুধু দাদু খেলেন না। ওই রাতে যারা যারা মাছটা খেলো তাদের খুব জ্বর আসলো এবং তারা রাতে ছাদের ওপর ধুম ধুম শব্দ শুনলো। শব্দ শুনে যে মাছ ধরেছিল সে গেল ছাদে এবং চেক করতে, এবং ছাদে যেতে না যেতেই তাকে খুব জোরে কেউ একজন থাপ্পড় মারলো। সে ভয় পেয়ে নিচে চলে আসে। এভাবে প্রতি রাতে একই রকম ঘটনা ঘটে থাকলো। পরে পাড়ার সবাইকে ঘটনাটা বলা হলো এবং মামার দাদু একজন তান্ত্রিকের কাছে গেলেন এবং তান্ত্রিককে বললেন যে মাগুর মাছটা নাকি, তান্ত্রিকটা বললেন যে মাগুর মাছটা নাকি, এবং মাগুর মাছটা যেটা ওনারা খেয়েছিলেন সেই মাগুর মাছটা দিয়ে ব্ল্যাক ম্যাজিক করে কারো নামে সেটা ছেড়ে দেওয়া হয়েছিল, এবং যে মাছটা ওরা খেয়েছিল সেই যে মানুষটার নামে করা হয় সেই মানুষটা নাকি মারা যায়, এবং তারপর তান্ত্রিক কবচ দিয়ে তাদেরকে উদ্ধার করেন বা সেইভাবে ট্রিটমেন্ট করে বা বিভিন্ন ট্রিটমেন্ট নানানভাবে দিয়ে তাদেরকে ঠিক করেন। এবং আমি খুব অবাক হয়েছি যে নানান ধরনের ব্ল্যাক ম্যাজিকের ঘটনা আমরা স্টুডিওতে আমাদেরকে অনেকে এসে বলেছেন, কিন্তু এটা খুব অদ্ভুত ব্যাপার যে যখন মানে একটা মাছের প্রসঙ্গ আসে, এবং মাছের প্রসঙ্গটা কিভাবে আসলো যে একটা মাছকে ব্ল্যাক ম্যাজিক করে সেই মাছটাকে ছেড়ে দেওয়া হয়েছিল পানিতে, এবং এই মাছটা কোন একজন মানুষ আবার খেয়েও ফেলেছেন। তো যাই হোক, আমি ব্ল্যাক ম্যাজিকের সাথে এরকম মাছ রিলেটেড ব্যাপার স্যাপার আমার জানা ছিল না। আপনাদের কাছে এরকম আরো অনেক অজানা ঘটনা এবং নতুন ঘটনা থাকতে পারে। অনেকেই হয়তো খুব মন খারাপ করেন যে কেন আপনার ঘটনা সিলেক্ট করা হয়নি। যদি